আচ্ছা, আহ, মনে হয় এখন সব শোনা যাচ্ছে। আবারও স্বাগতম জানাচ্ছি লিজেন্ড কেয়ার অফিসিয়াল ফেসবুক পেজে আজকের এই আহ, সাধারণ জ্ঞান ক্লাসে, যেখানে আমরা আলোচনা করব যে আমাদের আইন ও বিচার বিভাগে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে, এবছর কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং আমরা কতটুকু পড়ব, কতটুকু পড়লে এই বিষয় থেকে আসা এমসিকিউগুলো আমরা সহজে উত্তর করতে পারবো। এই সব কিছু নিয়ে আজকের এই ক্লাস। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন যে আমাদের ক্লাসটা, আমাদের যে সাধারণ জ্ঞান ক্লাস, এটা শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, তো আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন আমরা একটু দেখে নেব। রকিব হাসান আমাদের সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ঐশী সালাম দিয়েছেন, এরপরে সত্যজিৎ সালাম দিয়েছেন, এরপরে মমিন রহমান সালাম দিয়েছেন, আরিন রহমান সালাম দিয়েছেন, নুসরাত জাহান, তারপরে আইরিন রহমান আর একজনকে মেনশন করতেছেন, বাহ চমৎকার। রাফি সালাম দিয়েছেন, শাহরিয়ার আল জাবির। এবং যারা যারা যুক্ত হচ্ছেন, একটু আপনাদের ফ্রেন্ড যারা এই ক্লাসটাতে এখনো যুক্ত হতে পারে নাই তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবেন। এবং আমাদের পেইড ব্যাচের যে স্টুডেন্টগুলো আছেন, যারা রিভিশন ব্যাচের কিংবা যেও ক্র্যাশ কোর্সের, তারা একটু আপনাদের যে কনভারসেশন গ্রুপটা আছে সেইখানে একটু ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। ওকে, আমরা অনেক তাইস্কিয়া আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এফ এস ফাহিম, শিমুল, নয়ন সহ অনেক স্টুডেন্টকে আমরা দেখতে পাচ্ছি যারা যুক্ত হয়েছে এই আইন এবং বিচার বিভাগের উপর ক্লাস করার জন্য। ওকে, তো আজকের ক্লাসে আমাদের জন্য কি কি আছে একটু প্রথমে বলে নিই। সেটা হচ্ছে আপনাদের জন্য কিছু এমসিকিউ রাখছি, মানে আইনের উপর 30টা এমসিকিউ আছে। ভাই শুধু কি 30টা এমসিকিউ আপনি এমসিকিউ সলভ করে দিবেন? না, এটার ব্যাখ্যা দিব, এগুলোর ব্যাখ্যা দিব, এবং এই থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো বলবো। এবং ওই যে ফাঁকা পেজ তো থাকবেই, যে পেজে আপনাদেরকে আমি কাব্য শেখাবো ইনশাল্লাহ। তো আপনারা একটু চাইলে এই ক্লাসটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন কিংবা আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারেন। তো আমি একটু আপনাদের মতো একটু শেয়ার করে দেই, তারপরে আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, হুম, ওকে। ওকে, তো চলেন আমরা পড়াশোনা শুরু করি। সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান, আমরা পড়াশোনা শুরু করে দেই। সামি ভাই সকাল থেকে ওয়েট করতেছি এই ক্লাসটার জন্য। হ্যাঁ, সকাল থেকে ওয়েট করতেছো, ওফ আলহামদুলিল্লাহ, শেয়ার ডান। ওকে, চলেন আমরা পড়াশোনা শুরু করে দেই। আমরা ফাঁকা পেজ দিব। ওকে, দেখি আমাদের ফাঁকা পেজ কই আছে। দেখেন এই যে কতগুলো প্রশ্ন আপনাদের জন্য রেখেছি, এবং প্রত্যেকটা প্রশ্ন এই সি ইউনিটের আইন রিলেটেড কিংবা আসার মতো এরকম কিছু প্রশ্ন রাখা হয়েছে। খুবই স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন, দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের ফাঁকা পেজ কই, আমরা একটু খুঁজতে থাকি কোথাও পাই কিনা। ও, পেয়েছি, একদম 35 নাম্বার পেজ আমাদের জন্য ফাঁকা রাখা হয়েছে। তো আচ্ছা, এক্সাম তত এগিয়ে আসছে তত নার্ভাসনেস কাজ করতেছে, কেন জানি। কোনো ভয় নাই, আল্লাহ ভরসা। যতটুকু পড়াশোনা করেছেন এতদিনে ইনশাল্লাহ। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তো আইনটা আসলে কি, আমরা প্রথমে দেখব আইন আমরা কি কি পড়বো আজকের ক্লাসে, এটা একটু বলি। তো প্রথমে কি পড়বো, আইন কি। আইন কি একটু লিখে নিতে পারে আমরা কি কি পড়বো। আইন কি, আইন রিলেটেড যত প্রশ্ন হতে পারে, আইনের উৎস, আইন নিয়ে কে কোন মতবাদ দিয়েছে এটা পড়বো। এরপরে আইনটাকে কয়টা ভাগে ভাগ করা যায় এটা পড়বো। এরপরে চেষ্টা করব হচ্ছে আইন, আইন তো গেল মোটামুটি। এরপরে আমরা দেখব হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে কি কি আইন, মানে কি কি মামলা করেছে এখন পর্যন্ত, কবে সেটা রায় পেয়েছে। এরপরে আমরা চেষ্টা করব হচ্ছে আন্তর্জাতিক যে বিচারালয় আছে সেইটা নিয়ে পড়ার। মানে আমরা আজকের ক্লাসে সব কিছু শেষ করব, তারপরে প্রশ্ন সমাধান করব। তো চাইলেই কিন্তু এই ক্লাসটা আপনি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কারণ লাভটা হবে আপনার। লাভটা কার হবে? লাভটা হবে আপনার। ওকে, ওকে, আমরা, আপনারা চাইলে কিন্তু ক্লাসটা একটু শেয়ার করে রাখতে পারেন, সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন। বাট আমার ক্লাসে ক্লিক করলে অন্য ক্লাস চলে আসতেছে, কারণ কি আমি দেখতেই পাচ্ছি না আপনাদের। ওকে, 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 ওকে ভাইয়ারা, আসসালামু আলাইকুম ভাইয়া। খাদিজা তৃষা লিখন বলেছেন, ভাইয়া কেমন আছেন?
তো আইন কি, এখন আমরা চলে আসি আইন কি। আইন হচ্ছে এমন একটা জিনিস, আইন হচ্ছে যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে সমাজ যেটাকে স্বীকৃতি দেয়। তাহলে আইন কি? সমাজ স্বীকৃত, সমাজ। আচ্ছা, একটু আমার ফোনটা আগে মিউট করি। আচ্ছা, আইনটা কি? সমাজ স্বীকৃত। আইনটা হচ্ছে সমাজে স্বীকৃত এবং রাষ্ট্র থেকে যেটা অনুমোদিত, এবং রাষ্ট্র থেকে কি ভাই, রাষ্ট্র থেকে থেকে যেটা যেটা অনুমোদিত, মানে অনুমোদিত। তাহলে ভাইয়া কি বোঝাচ্ছে প্রথম লাইনটা, আপনি কি বোঝাইলেন? যে আইন হচ্ছে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র থেকে অনুমোদিত নিয়ম কানুনকে বোঝায়। রাষ্ট্র থেকে অনুমোদিত কি 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 বোঝায়? নিয়ম কানুন, নিয়ম কানুন বোঝায়। যদি একদম বাংলা ভাষায় বলি সেটা কি দাঁড়াচ্ছে, যে আইন হচ্ছে সমাজের স্বীকৃত, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত, এর যে মানুষের যে অনুমোদিত নিয়ম কানুনকে বোঝায়, যা বাহ্যিক আচরণ, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। যা কি করে? মানুষের বাহ্যিক আচরণ, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। সবাই একটু লেখেন, জাস্ট শেখার জন্য এই লাইনটা লেখেন। আচরণ নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। তাহলে কি ভাইয়া? আইন হচ্ছে যে সমাজ স্বীকৃত, রাষ্ট্র থেকে অনুমোদিত এবং যেটা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে আইন। তো দেখো, আইনের উৎস থেকে প্রশ্ন হয়ে থাকে। কি কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে আইনের উৎস। তা আইনের উৎস বলতে কি বোঝায়? যে আসলে আইনটা আসলে কোন জায়গা থেকে, মানে একটা আইন, একটা দেশের আইন করতে হলে কোন কোন কি কি দেখতে হবে আমাদের, কোন জায়গাগুলো ফলো করে আমাদের আইনগুলো করতে হবে, এটাই বোঝায় মূলত আইনের উৎস। এগুলোকে কি বোঝায়? আইনের উৎস। অধ্যাপক অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস 6টা। কার মতে? একটু লিখে নাও। অধ্যাপক, এখান থেকে এই বছর 4-5টা প্রশ্ন চলে আসতে পারে। অধ্যাপক হল্যান্ডের মতে, হল্যান্ডের মতে, কার মতে? অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টা ভাইয়া? আইনের উৎস বলা হয়েছে, আইনের উৎস হচ্ছে 6টা। কয়টা ভাইয়া? 6টা। তো এই 6টা কি কি? এই 6টা কি কি? তো অবশ্যই প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রথা। প্রথার ইংরেজি কি ভাই? কাস্টম। প্রথা বা কাস্টম। ধরো তুমি একটা আইন তৈরি করবা, অবশ্যই যে প্রথাটা চালু আছে তোমার সমাজে সেই প্রথাটাকে তোমার ফলো করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ধর্ম। যে একটা ধর্মের এই উৎসব আছে, এই উৎসবে এরকম ভাবে উদযাপন করবে, এটা যখন আইন তৈরি করবা এই বিষয়টাও তোমাকে। আচ্ছা, নামাজের সময়টা, আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের টাইম দেওয়া ছিল এটার জন্য দুঃখিত যে নামাজের সময় আমাদের ক্লাস নিতে হচ্ছে। তো নাম্বার থ্রি লেখো বিচার সংক্রান্ত রায়, বিচার সংক্রান্ত রায়। তাহলে ভাইয়া আমরা 3টা দেখে ফেললাম। এই 3 আমরা কিন্তু এগুলো মুখস্থ করে ফেলবো। আইনের উৎসগুলো কিন্তু মুখস্থ করতেই হবে, কারণ প্রশ্ন থাকবে নিচের কোনটি আইনের উৎস, আবার প্রশ্ন থাকবে নিচের কোনটি আইনের উৎস নয়। তো তাহলে আমরা প্রথমে দেখলাম প্রথা, যেটা এটাকে ইংরেজিতে বলে কি? কাস্টম। তারপরে দেখলাম কি? ধর্ম। এরপরে কি? বিচার সংক্রান্ত রায়, বিচার সংক্রান্ত যে রায়। তারপরে নাম্বার 4 বিজ্ঞানসম্মত আলোচনা। লিখেন, বিজ্ঞানসম্মত আলোচনাকে অবশ্যই আমাদের আইন করার সময় এটাকেও ফলো করতে হবে। এরপরে ন্যায়বোধকে ফলো করতে হবে এবং 6 নাম্বার আইনসভাকে ফলো করতে হবে। অবশ্যই ন্যায়বোধকে ফলো করতে হবে এবং 6 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আইনসভাকে ফলো করে আইন করতে হবে। তাহলে আমরা অধ্যাপক হল্যান্ডের মতে, কার মতে? অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস 6টা। আমি আবারও বলতেছি, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে 6টা আইনের উৎস, মানে আইন যখন আমরা তৈরি করব কোন কোন জায়গাকে আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথা বা কাস্টম, যেটাই বলো। এরপরে ধর্ম, অবশ্যই ধর্মটাকে দেখতে হবে। নাম্বার 3 বিচার সংক্রান্ত যে রায়গুলো আছে এগুলো দেখে আমাদের আইন তৈরি করতে হবে। নাম্বার 4 বিজ্ঞানসম্মত আলোচনা। নাম্বার 5 ন্যায়বোধ। নাম্বার 6 আইনসভা। তাহলে আমার সাথে সাথে একটু পড়ো তোমরা। তাহলে ভাই আইন কি? আইন হচ্ছে যেটা সমাজ স্বীকৃত
এবং রাষ্ট্র থেকে অনুমোদিত এবং নিয়ম কানুন যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। এই আইনের উৎস ছয়টা। আইনের উৎস কয়টা? ছয়টা। একটা হচ্ছে, এটা কে বলেছেন আইনের উৎস ছয়টা? সে এই কথাটা বলেছেন, হল্যান্ড বলেছেন। ওকে, ক্লিয়ার কিনা এইটুকু, এই ব্যাপারটুকু ক্লিয়ার কিনা? তাহলে এই ছয়টা অধ্যাপক হল্যান্ড, ও বাহ, সবাই কমেন্ট করতেছেন। আমরা কতজন ক্লাসে যুক্ত হয়েছি একটু কাইন্ডলি আমি জানতে পারি? যেহেতু আমার ফোন থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না যে আমরা কতজন আমাদের ক্লাসটাতে যুক্ত হয়েছি। তো আমরা একটু চেষ্টা করব কোনো না কোনোভাবে দেখার। তো ভাই, এই ক্লাসে আপনাকে মুখস্থ করায় দিব। এই ক্লাসে যা যা দরকার আইন নিয়ে আমি মুখস্থ করাই দিব। জাস্ট শেষ পর্যন্ত থাকবেন আর ভাইকে একটু হেল্প করবেন। হেল্পটা কেমনে ভাই? হেল্পটা হচ্ছে একটু ক্লাসটা আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিবেন। জাস্ট এই একটা ছোট্ট কাজ মনে হয় আপনাদের করতে খুব বেশি বেগ পেতে হবে না, কারণ আপনার টাইমলাইনতে শেয়ার করে দিলে, যেটা আমরা ফ্রি ক্লাস নেই, মূলত আমাদের ক্লাসগুলো যেন সবার কাছে পৌঁছে যায়, এই উদ্দেশ্যে আমরা ফ্রি ক্লাসগুলো নিয়ে থাকি। ওকে ওকে, ক্লিয়ার ভাইয়া। 266 জন, এটা আমরা কোনোভাবে 300 জন বানাতে পারি কিনা একটু দেখেন তো। আর মাত্র শেয়ার হয়েছে 34টা। একটু কষ্ট করে ভাই বোনেরা, একটু কষ্ট করা আমার জন্য, যে এই হয়তোবা যারা সেকেন্ড টাইমার আসোস তাদের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা, মানে একদম প্রায় 1 বছর যাবত তাদের সাথে আমার পথ চলা। তো আমি চাইবো যে আমার সেই ছোট ভাই বোনগুলো যেন আমার একটু কথা রাখে। জানি না রাখবে কিনা, বাট আশায় বাঁচছে চাষা, তাই না? আশায় বাঁচছে চাষা, ধরে নে আমরা চাষা, আমরা আশায় বাঁচতেছি। ওকে, শুরু, শেয়ার ডান। ওকে ওকে, শেয়ার ডান বলেছে মুনিয়া জাহান। থ্যাংক ইউ মুনিয়া জাহানকে। যারা যারা শেয়ার দিবে তাদের তো মনে কর মন থেকে ভালোবাসা, বুঝছস? আচ্ছা, এরপরে আসো ভাইয়া, আইনের প্রকারভেদ। কি? আইনের প্রকারভেদ আলোচনা করব। তো ভাই, যারা ক্লাস করতে করতে চলে যাবা, লসটা হবে তোমার। কারণ কি ভাই, এই ক্লাসে অনেক বিষয় নিয়ে, খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে, সাথে সাথে প্রশ্নগুলো সলভ করা হবে। তো আইনের প্রকারভেদ, আইন আসলে মূলত 3 প্রকার। একটা হচ্ছে আইন, কত প্রকার ভাইয়া? 3 প্রকার। একটা হচ্ছে ভাইয়া সরকারি আইন, একটা কি ভাইয়া? সরকারি আইন। আর একটা কি? বেসরকারি আইন, বেসরকারি আইন। আর একটা কি ভাই? আন্তর্জাতিক আইন। কি জাতিক আইন? আন্তর্জাতিক আইন। এই আন্তর্জাতিক আইন থেকে অনেক প্রশ্ন হয়, এই আন্তর্জাতিক আইনটা আমরা দেখার চেষ্টা করব। আন্তর্জাতিক আইনটা আমরা দেখার চেষ্টা করব। সবাই একটু, মানে সব কিছু বাদ দিয়ে আমরা এদিকে একটু মনোযোগ দেই, হ্যাঁ? তো আমরা দেখলাম আইনের প্রকারভেদ। আইনটাকে কয়টা ভাগে ভাগ করলাম? 3টা ভাগে ভাগ করলাম। আইনের প্রকারভেদ, আইনটাকে কয়টা ভাগে ভাগ করলাম? 3টা ভাগে ভাগ করলাম। একটা সরকারি আইন, একটা বেসরকারি আইন, আর একটা হচ্ছে আন্তর্জাতিক আইন। এইবার দেখো, শেয়ার ডান চন্দন সরকার, থ্যাংক ইউ। সামিয়া রহমান শেয়ার ডান। নাজমুল হোসেন ডান, থ্যাংক ইউ। সাদিয়া শেয়ার ডান। ওকে, সুমেয়া ইসলাম শেয়ার ডান। তারপরে শাকিলা শেয়ার ডান। অস্মি নন্দী, উর্মি নন্দী, প্রজ্ঞা মণ্ডল, শিমুল, বাহ চমৎকার, স্বরবর্ণ শেয়ার ডান। তিশা শেয়ার করা অনেক আগে হয়েছে। ওকে, তারপরে আয়াত শেয়ার ডান। ঐশী বিশ্বাস শেয়ার ডান। যারা শেয়ার দিয়েছো তারা একটু জাস্ট বলে দিবা, আমি মন থেকে তোমাদের জন্য দোয়া করে দিব ইনশাল্লাহ। তো এই যে আইনের প্রকারভেদ, এখন আমরা এই আন্তর্জাতিক আইন নিয়ে একটু আলোচনা করব। চলো, আন্তর্জাতিক আইনের মধ্যে আমরা কি কি আলোচনা করব? প্রথমে লেখো আন্তর্জাতিক সমুদ্র আইন। আন্তর্জাতিক সমুদ্র আইন, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, মানে আসবে এরকম কথা বলাটা কিন্তু সম্পূর্ণ ভুল, বাট আমি চেষ্টা করব অনেক বিস্তারিত আলোচনা করতে, যেটা জাহাঙ্গীরনগরের প্রশ্নের ধরন, যেরকম প্রশ্ন হয় সেরকম আলোচনা করব। তো আন্তর্জাতিক সমুদ্র আইন, এটা আমরা দেখব। তো আন্তর্জাতিক যে সমুদ্র আইন, এই সমুদ্র সংক্রান্ত সর্বোচ্চ আইন কোনটা? এখন লেখো সমুদ্র সংক্রান্ত সর্বোচ্চ আইন। সর্বোচ্চ আইন, সমুদ্র সংক্রান্ত সর্বোচ্চ আইন কোনটা, আমরা এটা দেখব। সমুদ্র সংক্রান্ত সর্বোচ্চ আইন UNCLOS। কি ভাইয়া? UNCLOS, তার মানে কি ভাই এটা? তার মানে এটা কি? দেখো, ইউতে কি লেখা যায়? ইউনাইটেড। এনতে কি লেখা যায়? নেশনস।
কি লেখা যায়? নেশনস, ইউনাইটেড নেশনস লেখা যায় না? সিতে কি লেখা যায়? সিতে কনভেনশন, কনভেনশন, সিতে কি লেখা যায়? কনভেনশন। তাহলে ইউনাইটেড নেশন কনভেনশন, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল, অন দ্য ল, এরপরে অফ, অফ সি। তাহলে কি লেখা যায় ভাইয়া? একটু দেখো, সবাই একটু দেখো। আচ্ছা, আমার এখানে অফ দা সি হবে। তাহলে আমরা পুরাটা যদি লিখি, আমরা পুরাটা যদি লিখি ইউনাইটেড নেশনস কনভেনশন, কনভেনশন অন দ্য ল, অন দ্য ল অফ দ্য সি। তাহলে এই যে সমুদ্র সংক্রান্ত, কি সংক্রান্ত? সমুদ্র সংক্রান্ত সর্বোচ্চ আইন হচ্ছে ইউএনসিএলওএস, ইউএনসিএলওএস মনে থাকবে তোমাদের। তাহলে সমুদ্র সংক্রান্ত সর্বোচ্চ আইন কোনটা? একটু উত্তর করো। সমুদ্র সংক্রান্ত সর্বোচ্চ আইন কোনটা? তো এই যে সমুদ্র সংক্রান্ত যখন আইনটা আমরা পড়লাম, এখানে আরেকটা বিষয় আছে যে বাংলাদেশ এখন পর্যন্ত, কোন দেশ? বাংলাদেশ এখন পর্যন্ত দুইটা দেশের বিরুদ্ধে, কয়টা দেশের বিরুদ্ধে? দুইটা দেশের বিরুদ্ধে, বিরুদ্ধে, আচ্ছা, দুইটা দেশের বিরুদ্ধে, বিরুদ্ধে মামলা করেছে এই, এই সমুদ্র আইনে। কোথায় মামলা করেছে? সমুদ্র আইনে। কিন্তু সমুদ্র আইনে, কিন্তু সমুদ্রের যে সর্বোচ্চ আইন এখানে না। কোন দুই জায়গায় মামলা করলো এইটা আমরা একটু দেখব। বাংলাদেশ এখন পর্যন্ত সমুদ্র সীমা নিয়ে দুইটা দেশের বিরুদ্ধে মামলা করেছে সমুদ্র আইনে। কয়টা দেশের বিরুদ্ধে? দুইটা দেশের বিরুদ্ধে। একটা কি? এক নাম্বার লেখো, এই নিচে লিখি আমরা। একটা করেছে মিয়ানমারের বিরুদ্ধে। কোন দেশের বিরুদ্ধে? মিয়ানমারের বিরুদ্ধে এ পর্যন্ত এক মামলা করেছে। আরেকটা মামলা করেছে ভাই ভারতের বিরুদ্ধে। একটা করেছে মিয়ানমারের বিরুদ্ধে, আর একটা করেছে ভাই ভারতের বিরুদ্ধে। এখন দেখো, মিয়ানমারের বিরুদ্ধে এই সমুদ্র সীমা নিয়ে বাংলাদেশ এই মামলাটা করেছে কত সালে? 2009 সালে। কত সালে মামলা করেছে? 2009 সালে এই মামলাটা করেছে। এখন প্রশ্ন, কোন আদালতে এই মামলাটা করলো? ITLOS। কোন আদালতে? ITLOS। তাহলে এটা আইটিতে কি লেখা যায়? আইতে কি লেখা যায়? ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। টিতে কি লেখা যায়? টিতে লেখা যায় ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল। তারপরে কি লেখা যায়? ফর ল, ফর ল, তারপরে অফ সি। তাইলে দেখো ভাইয়া, ভারতটা আমরা পরে নিয়ে আসি। তাইলে মিয়ানমারের বিপক্ষে, মিয়ানমারের বিরুদ্ধে যে মামলাটা করেছে এটা কত সালে করেছে? 2009 সালে। কোন আদালতে মামলাটা করেছে? সবাই একটু বলো তো ভাইরা বোনেরা। ভাই এভাবে কেউ ধরে ধরে শেখাবে না, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি লিখে দিব, তোমরা খাতায় লিখবা। এই ক্লাসে মুখস্থ হবে, পরে কিছু ভিন্ন ধর্মী জাহাঙ্গীরনগরের প্যাটার্নে কিছু প্রশ্ন সলভ করব। শেষ পর্যন্ত থাকো, আমি তোমাদের হাতে ধরে সবকিছু শিখিয়ে দিব। তাইলে দেখো ভাইয়া, দেশের বিরুদ্ধে মামলা মানে সমুদ্র সীমা নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত দুইটা দেশের বিরুদ্ধে মামলা করেছে। একটা হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে, যে মামলাটা করেছে 2009 সালে, যে মামলাটা করেছে 2009 সালে। এবং এই মামলাটা কোন আদালতে করেছে দেখো তো, সবাই একটু লেখো। কোন আদালতে করেছে? কোন আদালতে করেছে? সবাই একটু বলো, কোন আদালতে করেছে? এইটা কোথায়? এই আদালতটা কোথায়? এখন প্রশ্ন আমার, তো আমরা এটাকে আমরা এখন একটা মনে করো ওয়ান কাইন্ড অফ খেয়ে ফেলবো। তো আই কি লিখেছিলাম ওখানে দেখো তো বোনেরা, ITLOS। ভাইরা বোনেরা, এই যে ITLOS এর যে বাংলাদেশ মামলাটা করলো, এই যে ITLOS এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এই যে আদালতটা, এই আদালতটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এই আদালতটা প্রতিষ্ঠিত হয় 1994 সালে। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1994 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এটার সদর দপ্তর কোথায়? এটার সদর দপ্তর জার্মানিতে। জার্মানিতে কোথায় এটা সদর দপ্তর? এটা সদর দপ্তর হামবুর্গ, জার্মানি। এটার সদর দপ্তর কোথায়? হামবুর্গ, জার্মানি। তো এই
মামলাটা করলো, এই মামলা করার পরে এই মামলার রায়টা আসলে আমরা কবে পাই? এই মামলার রায়টা পাই 14ই মার্চ, 14ই মার্চ 2012 সালে এই মামলার রায় পাই। তো প্রশ্ন হচ্ছে এই যে ITLOS ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ সি, এইটার হচ্ছে কতজন বিচারক থাকে? বিচারক কতজন থাকে এটার? ভাইয়া এটার বিচারক কতজন হয়? এটার বিচারক হয় ভাই 21 জন। কতজন বিচারক থাকে এটার? এটার বিচারক থাকে ভাইয়া 21 জন। কতজন বিচারক থাকে? 21 জন বিচারক থাকে। 21 জন বিচারক থাকে। ওকে, এরপরে এই মামলায় তাহলে ভাইয়া জিতলো কে, জয়লাভ করলো কে? এই মামলায় জয়লাভ করে হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশ জয়লাভ করার ফলে কতটুকু সমুদ্র এলাকা পায়? কতটুকু? 1,11,631 বর্গ কিলোমিটার। কতটুকু ভাইয়া? 1,11,600 কত লিখছিস? আচ্ছা 631 বর্গ কিলোমিটার। দেখো অনেকেই উত্তর করে ফেলতেছে, বাহ চমৎকার, আমি ভুলে গেলেও তারা ভুলতেছে না। তাইলে বাংলাদেশ যে মামলাটা করেছিল মিয়ানমারের বিপক্ষে, আন্তর্জাতিক যে মামলাটা, সমুদ্র আইনে যে মামলাটা করেছিল, সেটা কোন আদালতে করেছিল? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ সি। কত সালে করেছিল? 2009 সালে। মামলাটার রায় হয়েছে কত সালে? একটু ঠান্ডা মাথায় ভাবো, 2012 সালে এই মামলাটার রায় হয়েছে। কোন মাসে? মার্চ মাসের 14 তারিখে। এই মামলাটার সদর দপ্তর কোথায়? মানে মামলা বলি কেন, সরি, এই আদালতের সদর দপ্তর কোথায়? এই আদালত কত সালে প্রতিষ্ঠিত হয়? এই আদালতের বিচারক কতজন? বাংলাদেশ এই আদালত জিতে যায় এই মামলাতে, এবং কতটুকু জায়গা লাভ করে, কতটুকু সমুদ্র এলাকা লাভ করে, এই পুরো বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং তোমাদের লিজেন্ড কেয়ার ইতিমধ্যে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে তোমরা যারা রাজশাহী সহ বাকি ইউনিভার্সিটিগুলোর প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমরা যারা অল ইন ওয়ান ব্যাচে ভর্তি হবা, তাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট আছে এই ক্লাস করার পরে। আর তোমরা যারা জাহাঙ্গীরনগরের কোর্সে এখনো ভর্তি হও নাই, তাদের জন্য একটা ছোট্ট ডিসকাউন্ট দিয়ে দিই আমি। অনলি কয় টাকা দিব বলো? কয় টাকা দিলে ভালো হয়? যারা এখনো ভর্তি হও নাই তাদের জন্য কয় টাকা দিলে ভালো হয়? ভাইয়া আমাদের সায়েন্সদের জন্য একটু জিকের উপর একটা গাইডলাইন দেন, কিভাবে কি করব ভাই? তাদের জন্য কয় টাকা দিব বলো? 299 টাকা দিলাম। যাও, আজকে যারা ভর্তি হবা আমাকে ইনবক্স করবা, কিংবা আমার আইডি লিঙ্কটাও দিয়ে দিই, কিংবা পেজে ইনবক্স করবা, তাদেরকে 299 টাকায় ভর্তি করা হবে। যাও, সরি এটা, আচ্ছা আমি আমার আইডিতে নাই, যেহেতু নাগিব মাহবুব কাব্য ভাইয়া, কাব্য ভাইয়া যা করায় সেইগুলো করি সব। ওকে ওকে, এত কম? হ্যাঁ এত কম। এখন শেষ সময়, যারা ভর্তি হবে আমাকে ইনবক্স করে ভর্তি হবে, তারা হচ্ছে, যারা আমাকে ইনবক্স করে ভর্তি হবে, ফ্রি দিলে ভালো হবে। আচ্ছা ফ্রি দিলে ভালো হবে, ওকে ফ্রি। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো, এটা গেল মিয়ানমারের বিপক্ষে। তাহলে ভাইয়া ভারতের বিপক্ষে যে মামলাটা করি, ভারতের বিপক্ষে, তো ভারতের বিপক্ষে আমরা মামলা করি কবে? এটাও করি 2009 সালে, এবং এটা হচ্ছে অন্য আদালতে, পিসিএ আদালতে। এই মামলাটাও করি কত সালে? 2009 সালে। কোন আদালতে? পিসিএ। পিসিএ তে কি লেখা যায় দেখো তো ভাই? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। কি লেখা যায়? আরবিট্রেশন। তো কি লেখা যায়? পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনে এই মামলাটা করা হয়। তো এই যে পিসিএ, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এইটা প্রতিষ্ঠিত হয় একদম 1899 সালে। এই পিসিএ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1899 সালে এইটা প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1899 সালে। এই যে পিসিএ বা স্থায়ী, পার্মানেন্ট শব্দের অর্থ স্থায়ী সালিসি আদালত, স্থায়ী সালিসি আদালত, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। কোথায় অবস্থিত এটা? নেদারল্যান্ডের কোথায়? হেগ শহরে। এই আদালতের বিচারক কতজন? এই পিসিএ স্থায়ী সালিসি আদালতের বিচারক কতজন? বিচারক হচ্ছে 5 জন। এই যে 9 সালে যে আমরা ভারতের বিপক্ষে যে মামলাটা করলাম, আমি বুঝি না ভাইয়া, আপনারা 1 টাকা কমান কেন? আচ্ছা 1 টাকা কেন কমান? আচ্ছা, এই মামলাটার রেজাল্ট পাই আমরা 7 জুলাই 2014 সালে। এই মামলার পাই কবে? 7 জুলাই
7 জুলাই 2014 সালে এই মামলার রায় পাই। এই মামলাতেও ভারতের বিপক্ষে যে আমরা মামলা করেছিলাম এই মামলারও রায় পাই এবং রায়টা যায় বাংলাদেশের পক্ষে। কোন দেশের পক্ষে মামলার রায় যায়? বাংলাদেশের পক্ষে। কোন দেশের পক্ষে মামলার রায়টা যায়? বাংলাদেশের পক্ষে। তো এই মামলায় আমরা কতটুকু সমুদ্র এলাকা জয়লাভ করি? আমরা কতটুকু সমুদ্র এলাকা? 19,467 বর্গ কিলোমিটার। 19,467 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা আমরা জয়লাভ করি। তাইলে এখন পর্যন্ত আমরা কতটা মামলা করেছি? এখন পর্যন্ত আমরা মামলা করেছি কতটা আন্তর্জাতিক আদালতে? বলো সবাই একটু বলবা যে আন্তর্জাতিক মানে সামুদ্রিক যে আদালত আছে, আন্তর্জাতিক আদালত ভুল হবে, সমুদ্র আইনে আমরা কতগুলো মামলা করেছি এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা কতগুলো মামলা করেছি একটু বলবা সবাই। আমি আমার আইডিতে যাব, আইডি থেকে তোমাদের এখানে একটা কমেন্ট করে দিব। তো এর মধ্যে তোমরা একটু বলে দাও। হ্যাঁ, তোমরা অনেকেই ল নিয়ে ভয় পাচ্ছ, তাদের জন্য ভাই এই ক্লাসটা ফরজে আইন বলা চলে। কি বলা চলে? ফরজে আইন বলা চলে। ওকে, তো কয়টা? দুইটা। একটা কোন আদালতে? একটা হচ্ছে ITLOS, আর একটা হচ্ছে PCA। একটা হচ্ছে PCA। তো দেখো আমি কমেন্ট করে দিয়েছি, তোমরা যারা কোর্সে ভর্তি হবা তোমরা অল ইন ওয়ান বলো, কিংবা তোমরা জাহাঙ্গীরনগরের এই কোর্সে শেষ মুহূর্তে তোমার ক্লাসগুলো যদি দরকার হয় তুমি যুক্ত হতে পারো আজকে রাতের মধ্যেই। ওকে, তো এই যে দুইটা আন্তর্জাতিক মানে সমুদ্র আইনে দুইটা মামলা করলাম বা আমরা, পাশাপাশি এই যে সমুদ্র আইনে সমুদ্র সংক্রান্ত সর্বোচ্চ আইন দেখলাম, সেটাকে বলা হয় UNCLOS। এই যে পেজে আমরা যা যা পড়লাম এই বিষয়ের উপর কারো কোনো সমস্যা থাকলে এখনই বলতে হবে, আবারও বোঝাবো, আদারওয়াইজ আমরা এই পেজ থেকে লিভ নিব। বলো। সাতখান স্বপ্ন, আসসালামু আলাইকুম। ওকে, বাহ, চমৎকার। এই ক্লাসটা করলেই কি এনাফ? আশা রাখা যায়, আল্লাহ ভরসা, উপর আল্লাহ জানে যে প্রশ্ন কেমন হবে। বাট আমি যতটুকু আইন নিয়ে যতটুকু জানি, আমাদের টিম যতটুকু জানে, সবার ফলাফল হচ্ছে এই ক্লাসটা। তো এই জায়গাটা ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার। ওসমি নন্দী বলেছে ক্লিয়ার, এমডি আবু সালে বলেছে ক্লিয়ার, এরপরে মাইশা বলেছে ক্লিয়ার, নুসরাত ঐশী তিনিও বলেছে ক্লিয়ার, হাফসা বলেছে ক্লিয়ার, সুরাইয়া তাসনিম আবার একটু বলেন সামারি করে। নো প্রবলেম। কে বলেছে? অরিন বলেছে, হৃদয় বলেছে ক্লিয়ার। নাকি ভাইয়া সাম্প্রতিক জার্নালিজমের ক্লাস নিলেন না? প্রতীক জার্নালিজমে ক্লাস নিলেন না, বুঝি নাই তোমার কথা। ওকে, সব ক্লাস পেইড বেসে হচ্ছে, অলরেডি পেইড বেসে ক্লাস চলতেছে। তারপরেও যদি কারো সমস্যা থাকে একটু কাইন্ডলি আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেটার সমাধান করে দিব। ওকে, অবশ্যই প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া হবে। এরপরে আসেন আন্তর্জাতিক আদালত। এরপরে আসেন ভাইয়া আন্তর্জাতিক আদালত। কি আদালত পড়বো এবার আমরা? আন্তর্জাতিক আদালত। প্রশ্ন সম্পর্কে ধারণা সবাই দিব আমরা। আন্তর্জাতিক আদালত নিয়ে আমরা পড়ব। এটা প্রতিষ্ঠিত হয় কবে? এটা প্রতিষ্ঠিত হয় 26 জুন 1945 সালে। তাহলে প্রতিষ্ঠা কাল কত? প্রতিষ্ঠা হয় 26 জুন 1945 সালে। 1945 সালে এই যে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়, এটাকে কি বলা হয়? আইসিজে। কি বলা হয় ভাই বোনেরা? আইসিজে। আইসিজে কি? ইন্টারন্যাশনাল কোর্ট। শোনো, আজকের ক্লাসে অনেক কিছু পাবা, জাস্ট একটু ওয়েট করো। আজকের ক্লাসে অনেক কিছু পাবা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আদালত। আচ্ছা আচ্ছা, তুলনামূলক সাহিত্য ক্লাস নিয়ে একটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সদর দপ্তর হেগ, নেদারল্যান্ড। ইয়েস, এটার সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডসের হেগে। নেদারল্যান্ডসের হেগ, হেগ শহরে, হেগ শহরে, হেগ শহরে। নেদারল্যান্ডের কোথায়? হেগ শহরে। এইখানে বিচারক কতজন থাকে এই আন্তর্জাতিক আদালতে ভাইয়া? বিচারক কতজন থাকে? বিচারক থাকে হচ্ছে 15 জন। কতজন বিচারক থাকে? 15 জন। এই যে এক একজন বিচারক, এই বিচারকগুলোর মেয়াদ কতদিন হয়ে থাকে? এই 15 জন করে যে বিচারক হয় এদের মেয়াদ কতদিন করে থাকে? এদের মেয়াদ থাকে 9 বছর করে। কয় বছর করে? 9 বছর করে।
এই আন্তর্জাতিক আদালতের বর্তমান সভাপতির নাম কি? কেউ বলতে পারেন যে বর্তমান যিনি সভাপতি তার নাম কি, এবং সভাপতির মেয়াদকাল কতদিন হয়? এই যে সভাপতি নির্বাচিত হয় তার মেয়াদকাল হয় 3 বছর। মেয়াদকাল কত বছর হয় ভাই বোনেরা? 3 বছর মেয়াদকাল হয়। তো সভাপতির নামটা কি কেউ বলতে পারবেন? সভাপতির নামটা কি কেউ বলতে পারবেন? এই ক্লাস থেকে কেউ বলতে পারবেন যে এই সভাপতির নামটা কি? সভাপতির নওয়াব সালাম। নওয়াব সালাম হচ্ছে সভাপতি, যিনি লেবাননের একজন নাগরিক। লেবাননের একজন নাগরিক হচ্ছে এই নওয়াব সালাম, যিনি হচ্ছে বর্তমানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হচ্ছে সভাপতি। এবং আইসিজেতে সর্বপ্রথম মামলা করে কে? মামলা করে হচ্ছে আলবেনিয়া এবং ইউকে এই আন্তর্জাতিক আদালতে সর্বপ্রথম মামলা করে হচ্ছে এই আলবেনিয়া এবং ইউকে। মনে থাকবে কিনা এই বাচ্চারা? এই পুরো বিষয়টা ক্লিয়ার কিনা? আন্তর্জাতিক আদালত দেখলাম, সমুদ্র সংক্রান্ত সর্বোচ্চ আইন দেখলাম, সমুদ্র রিলেটেড এ পর্যন্ত আমাদের বাংলাদেশে 2টা মামলা করেছে 2টা দেশের বিপক্ষে, সেইটা দেখলাম, সেই মামলার ফলাফল দেখলাম, সেই মামলার রায় কাদের পক্ষে হয়েছে দেখলাম, সেই আদালতগুলোর জন্ম কত সালে, সেই আদালতের বিচারক কতজন, সব কিছু দেখেছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে এখনই জানাতে পারো কাব্য ভাই যে এই সমস্যা এখানে আছে, আমরা এখনো এই জায়গাটা ক্লিয়ার না। আমি চেষ্টা করব সেই জায়গাটা বোঝায় দেওয়ার জন্য ইনশাল্লাহ। করেন লেখা বুঝতে সমস্যা হচ্ছে কেন সমস্যা হচ্ছে? ওকে, সবাই ক্লিয়ার হলে একটু আমাকে কাইন্ডলি জানাবেন। এরপরে আসেন কিছু এই আইন সংক্রান্ত মহারথীদের কিছু বক্তব্য। যেমন সর্বপ্রথম যদি আমরা লিখি অ্যারিস্টটল কি বলেছেন এই আইন নিয়ে, আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে নিচের উক্তিটি কার, আপনাকে জিজ্ঞেস করতেই পারে। আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি, এটা হচ্ছে অ্যারিস্টটল বলেছেন। আইন কি? আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি। কে বলেছেন এটা? অ্যারিস্টটল বলেছেন। আপনাকে প্রশ্ন করতেই পারে আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি, উক্তিটি কার? উক্তিটি অ্যারিস্টটলের। আমার সাথে দুইবার পড়েন। এরপরে লাসিক নামে একজন ব্যক্তি বলেছেন, একজন আইনবিদ বা লাসিক নামে একজন ব্যক্তি বলেছেন, লাসিক ইনি কি বলেছে আইন নিয়ে? দেখো ইনি কি বলেছে, আইন রাষ্ট্রের ঊর্ধ্বে। আইন কিসের ঊর্ধ্বে? আইন হচ্ছে রাষ্ট্রের ঊর্ধ্বে। আইন কিসের ঊর্ধ্বে? আইন হচ্ছে রাষ্ট্রের ঊর্ধ্বে। তাহলে লাসিক বলল আইন রাষ্ট্রের ঊর্ধ্বে, অ্যারিস্টটল বলল আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি। এরপরে দেখো আস্টিন কি বলেছে। আস্টিন কি বলল দেখো, এই যে আস্টিন ইনি কি বলল, আইন হচ্ছে সার্বভৌম, লেখো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। আইনটা কি? আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। এটা কে বলেছে? আস্টিন বলেছে হচ্ছে, এটা কিসের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের? এটা ল এর উপর ক্লাস হচ্ছে, নাদিয়া ইসলাম। ওকে, এটা কিসের উপর ক্লাস হচ্ছে? ল এর উপর ক্লাস হচ্ছে। আচ্ছা, এটা ল বিষয়ের উপর ক্লাস হচ্ছে। আচ্ছা, এরপরে আরেকজন ব্যক্তি যিনি হচ্ছে ডাইসি, নাম কি? নাম ডাইসি। এই যে ডাইসি ইনি কি বললো লয়ের, ইনার উক্তিটা আমরা একটু দেখব। ডাইসি কি বলল এই উক্তিটা আমরা একটু দেখব। ডাইসি বলেছে, এই যে আমরা সবাই সবসময় বলি আইনের দৃষ্টিতে সকলেই সমান, বাট আমাদের দেশে কিন্তু না। এই কথাটা কার? ডাইসির।
আইনের দৃষ্টিতে সকলেই সমান। কার দৃষ্টিতে? আইনের দৃষ্টিতে, আইনের চোখে বা আইনের চোখে সকলেই সমান। আমাদের দেশে কি সমান না অসমান বলো তো? আমাদের দেশের প্রেক্ষাপটে আইনের দৃষ্টিতে সকলেই সমান নাকি অসমান বলো? এরপরে এরপরে লেখো জন লক। এই জন লক আইন নিয়ে কি বক্তব্য দিয়েছে? জন লক, যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই। কি বলেছে? যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই। যেখানে কি নাই? আইন নাই সেখানে কি নাই? সেখানে স্বাধীনতা নাই। যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই। কে বলেছে? এটা বলেছে জন লক। যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই। ডাইসি কি বলেছে? আইনের দৃষ্টিতে সকলেই সমান। আস্টিন কি বলেছে? আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। এরপরে লাসিক কি বলেছে? আইন রাষ্ট্রের ঊর্ধ্বে। অ্যারিস্টটল কি বলেছে? আইন হচ্ছে পক্ষপাতহীন, পক্ষপাতহীন হচ্ছে যুক্তি। আচ্ছা, বাহ, মিম পুরোটাই লিখেছে ভাইয়া। নিচের বইটার নাম কি? বই কই পাইলা তুমি? এরপর লেখো সিসেরো। সিসেরো, সিসেরো, সিসেরো কি বলেছে দেখো। আচ্ছা, সিসেরো, এই যে সিসেরো, সিসেরো আসলে কি উক্তিটা দিয়েছে আইন নিয়ে? সিসেরো বলেছে আমরা আইনের দাস। কিসের দাস? আমরা আইনের দাস, যাতে আমরা স্বাধীন। আমরা কিসের দাস? আমরা আইনের দাস, যাতে আমরা স্বাধীন। যাতে আমরা স্বাধীন। যাতে আমরা কি ভাইয়া? যাতে আমরা স্বাধীন। আমরা আইনের দাস, সিসেরো বলেছে। এরপরে হল্যান্ড বলেছে, হল্যান্ড আইন হচ্ছে মানুষের বাহ্যিক যে আচরণ, বাহ্যিক আচরণ। আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ। আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ। যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই। তো আমরা আইনের দাস, এই কটা পড়লেই হবে ইনশাল্লাহ। বাহ্যিক আচরণ এমন কতগুলো সাধারণ নিয়ম, এই যে মানুষের যে বাহ্যিক আচরণ, মানুষের বাহ্যিক আচরণের যে সাধারণ নিয়মগুলো রয়েছে সেটাকে আইন বলে। এটা হল্যান্ডের কথা, এটা হল্যান্ডের কথা। আমরা আবারও পড়ব। অ্যারিস্টটল বলেছেন আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি। চোখ বন্ধ করে ভাবো, আইন কি? আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি। তারপরে লাসিক কি বলেছে? আইন রাষ্ট্রের ঊর্ধ্বে। তারপর আস্টিন কি বলেছে? আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। এরপর ডাইসি কি বলেছে? আইনের দৃষ্টিতে সকলেই সমান। এরপরে জন লক কি বলেছে? যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই। এরপরে সিসেরো কি বলেছে? আমরা আইনের দাস, যাতে আমরা স্বাধীন। আর মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এমন সব আর নিয়ম কানুনকে বলা হয় আইন। এটা বলেছে হল্যান্ড। ওকে নগরজিকে এই টপিকগুলো একটু আগে শেষ করলাম। ওকে, আচ্ছা, সাবাস, থ্যাংক ইউ সো মাচ। এই বিষয়গুলো একটু আগে তোমরা শেষ করেছো। এখন এই যে আইনসভা, এই আইনসভা নিয়ে প্রশ্ন হতে পারে। কি সভা? আইনসভা। যে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোন কোন দেশের, এইটা আমরা একটু দেখব। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেহেতু আমাদের দেশেও এরকম একটা আলোচনা চলতেছে যে সংস্কার কমিটি, যেটা হচ্ছে আইন সংস্কার কমিটি বা সংবিধান সংস্কার কমিটি, এরকম একটা দিয়েছে যে আমাদের আইনসভা হবে দ্বিকক্ষ বিশিষ্ট। ভাইয়া একটু স্ক্রিনশট নিতাম, একটু পাশে সরেন প্লিজ। নোট শেয়ার করো সবাই। ওকে ওকে, ঠিক আছে ভাইয়ারা, নোট শেয়ার করা হবে। আমরা প্রথমেই যেটা পরীক্ষায় মাঝে মাঝেই দেখি যে জাপানের আইনসভার নাম কি? জাপানের আইনসভার নাম তো ভাইয়া ডায়েট। আমরা যে অনেকে ডায়েট করি, সেই ডায়েট, তাই না ভাই বোনেরা? ডায়েট, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। আইনসভা, এই জাপানের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? এটা ভাইয়া 2 কক্ষ বিশিষ্ট। তাহলে উচ্চ কক্ষের নাম কি? হাউস অফ কাউন্সিলর। হাউস অফ কাউন্সিলর, হাউস অফ কাউন্সিলর্স। শোনো, এই ক্লাসটা করলে অ্যাটলিস্ট তোমার বই পড়তে অনেক সুবিধা হবে, বই পড়তে অনেক সুবিধা হবে। আর আরেকটা কি? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ
রিপ্রেজেন্টেটিভ বাংলা বানান মিস্টেক হতে পারে। তাইলে প্রথমে দেখলাম জাপান। এরপরে যদি আমরা চলে যাই ভাই আমাদের প্রতিবেশী দেশ, কোন দেশ? মিয়ানমারে যাই। কোথায় যাব? মিয়ানমার। আমাদের প্রতিবেশী দেশ কোনটা? মিয়ানমার। এই মিয়ানমারে যদি যাই, দ্য অ্যাসেম্বলি অফ ইউনিয়ন, যেটার আইনসভার নাম দ্য অ্যাসেম্বলি অফ ইউনিয়ন, দ্য অ্যাসেম্বলি অফ ইউনিয়ন। এই মিয়ানমারের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট। মিয়ানমারের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট। আমাদের আরো পাশের একটা দেশ আছে ভারত। ভারতের আইনসভাও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতের আইনসভার নাম কি? পার্লামেন্ট। কি নাম? পার্লামেন্ট। এটা কয় কক্ষ বিশিষ্ট? এটাও ভাইয়া দ্বিকক্ষ বিশিষ্ট। তো মিয়ানমারের আইনসভাগুলো কি কি? প্রথমটা হচ্ছে উচ্চকক্ষ হচ্ছে হাউজ অফ ন্যাশনালিটিস। হাউজ অফ ন্যাশনালিটিস এটা হচ্ছে উচ্চকক্ষ। এটা কি ভাইয়া? উচ্চকক্ষ। কতজন আছি আমরা ক্লাসে? ইয়েস। আরেকটা কি? নিম্নকক্ষ হচ্ছে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ। হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ এটা হচ্ছে নিম্নকক্ষ। এরপরে ভারত কি? প্রথম হচ্ছে রাজ্যসভা উচ্চকক্ষ। আর নিম্নকক্ষ কি ভাইয়া? নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। নিম্নকক্ষ কি ভাইয়া? লোকসভা। এরপরে যদি আমরা যাই হচ্ছে যুক্তরাষ্ট্র, আমরা কোথায় যাব? যুক্তরাষ্ট্রে যদি যাই, কোন দেশে যাব? যুক্তরাষ্ট্রে যাব। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। কি গ্রেস? কংগ্রেস। তো আমরা এটা সম্পর্কে জানি যে উচ্চকক্ষের নাম, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সিনেট আর হচ্ছে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ। হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ মনে থাকবে আপনাদের। এই ভাই এই ক্লাসেই তো হয়ে যাচ্ছে জাপান ডায়েট। মিয়ানমার দ্য অ্যাসেম্বলি অফ ইউনিয়ন, ভারত পার্লামেন্টের হচ্ছে রাজ্যসভা আর লোকসভা। এরপরে যদি আমরা ইউকেতে যাই, মানে যুক্তরাজ্যতে যাই, যুক্তরাজ্যের আইনসভার নাম কি? পার্লামেন্ট। যুক্তরাজ্যের আইনসভার নাম কি? পার্লামেন্ট। আমার সাথে সাথে বললেই হয়ে যাবে আর লিখলেই হয়ে যাবে, পার্লামেন্ট। যুক্তরাজ্যের কি? পার্লামেন্ট। একটা হচ্ছে উচ্চকক্ষ এবং আরেকটা হচ্ছে নিম্নকক্ষ। হাউজ অফ লর্ডস আর হাউজ অফ কমন্স। হাউজ অফ লর্ডস এবং হাউজ অফ কমন্স। এরপরে যদি আমরা ভাই বোনেরা আমরা কানাডাতে যাই, কোন দেশে? কানাডার আইনসভাটা একটু দেখি। কোন দেশ? কানাডা। আমরা তো এত সময় এত মানুষ ধরে ক্লাস করতেছি। একটা হচ্ছে সিনেট আর একটা হচ্ছে হাউজ অফ কমন্স। সিনেট এবং আরেকটা হচ্ছে হাউজ অফ কমন্স। এটাকেও কি বলা হয়? এটার আইনসভার নামও হচ্ছে পার্লামেন্ট। এখন ভাইয়া এই কথা আমরা তো একটু বিস্তারিত দেখলাম। এখন আর কোন কোন দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? থাকো, প্রশ্ন সলভ করব। আর কোন কোন দেশের? আমরা একটু লিখে নিই। পাকিস্তানের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। আমরা যদি দেখি ভাই বোনেরা, আফগানিস্তানের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। এগুলো মুখস্থ করতে পারলে এখান থেকে প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবা। হ্যাঁ, এরপরে ভুটান, মালয়েশিয়া, রাশিয়া। ভুটান, মালয়েশিয়া, রাশিয়া। এরপরে সাউথ আফ্রিকা। কোন আফ্রিকা? সাউথ আফ্রিকা। জার্মানি, ইতালি, ইতালি এবং ফ্রান্স। এইগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। জার্মানি, ইতালি, ফ্রান্স। আরেকটা লেখো, পোল্যান্ডের আইনসভাও দ্বিকক্ষ বিশিষ্ট। সবাই একটু মনোযোগ দিয়ে এগুলো একটু লিখে নাও। সি ইউনিটে এতক্ষণ পরে এসে বলতেছো সি ইউনিট না C1 ইউনিট। তো তাইলে আমাদের এই পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? তাইলে এই পুরো ব্যাপারটা কি সবাই লিখেছো?
এই পুরো ব্যাপারটা কি সবাই ক্লিয়ার কিনা? হে বাচ্চারা, সবাই একটু ঘুমায় গেছো? সবাই একটু সাড়া দাও, সবাই একটু সাড়া দাও, সবাই একটু সাড়া দাও যে ভাইয়া আমরা ক্লিয়ার, আমরা ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারবো, এরকম কনফিডেন্স কার কার মধ্যে আছে? একটু জানাও, একটু জানাও, একটু জানাও যে ক্লিয়ার কিনা। আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোন কোন দেশের? জাপান, মিয়ানমার, ভারত। জাপান, মিয়ানমার, ভারত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালয়েশিয়া, রাশিয়া, ইতালি, জাপান, সাউথ আফ্রিকা, ফ্রান্স, পোল্যান্ড। খুব বেশি কষ্ট হবে না। মাহফুজা আনিকা ক্লিয়ার ভাইয়া, ফারিহা ইয়াসমিন, ওসমি নন্দী, ঋতু ইনশাল্লাহ, আনিকা অথই ক্লিয়ার, অরিন বলেছো ক্লিয়ার, সবাই বলেছো ক্লিয়ার, নাজমুল হোসেন ক্লিয়ার ভাই, আল্লাহ চায় তো পারবো ইনশাল্লাহ, সঙ্গীত সরকার ক্লিয়ার, নুহা বলেছো ক্লিয়ার, ওকে, তাসনিম বলেছো ক্লিয়ার, নোট ডান। তো চলো আমরা কিছু প্রশ্ন পড়ি এবং প্রশ্নের মধ্যে আমরা চেষ্টা করব হচ্ছে প্রশ্নের মধ্যে আমাদের যত প্রশ্ন আছে আমরা একটু বিস্তারিত পড়ব এবং আমরা এখনো আমাদের বিরোধপূর্ণ যে দ্বীপ অঞ্চল এইটা কিন্তু পড়ি নেই, আমরা প্রশ্ন পড়তে গিয়ে আমরা সেইগুলো পড়ার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটা দেখো, প্রাকৃতিক আইনের উদ্ভব হয়, দেখো প্রশ্নগুলো দেখো, এগুলো যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন এমন না, এগুলো যদি আসে সেরকম ধরনের প্রশ্ন আমরা ক্লাসে রেখেছি। ভাইয়া জাপানের আরেকবার বলেন প্লিজ। আহারে জাপানের হচ্ছে ডায়েট, জাপানের হচ্ছে ডায়েট। প্রশ্ন বলেছে প্রাকৃতিক আইনের উদ্ভব হয় কিভাবে? ম্যাগনা কাটা থেকে। ভাই ম্যাগনা কাটা কি? ম্যাগনা কাটা ওই যে আমরা পড়েছিলাম ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, একটা মৌখিক আইন, পৃথিবীর প্রথম কি আইন? পৃথিবীর প্রথম এটা কি? পৃথিবীর প্রথম অলিখিত আইন, মনে আছে তোমাদের? পৃথিবীর প্রথম অলিখিত আইন, অলিখিত সংবিধান। এই সংবিধানটা কোন দ্বীপে হয় মনে আছে তোমাদের? কোন দ্বীপে এই সংবিধানটা রচিত হয়? এটা হচ্ছে রাজা জনের সাথে হয়, মনে আছে তোমাদের? ওকে, এই প্রশ্নটার উত্তর কি হবে? প্রাকৃতিক আইনের উৎস হচ্ছে গ্রিক, খ্রিস্টান এবং মধ্যযুগীয় ধর্ম তত্ত্ব থেকে। এইটার সঠিক উত্তর হবে এইটা। তাহলে প্রাকৃতিক আইনের উদ্ভব কোথা থেকে? যদি কোনোদিনও না জেনে থাকো আজকের ক্লাস থেকে জেনে যাও, প্রাকৃতিক আইনের উদ্ভব কোথা থেকে? গ্রিক, খ্রিস্টান, গ্রিক, খ্রিস্টান, মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে। গ্রিক, খ্রিস্টান, মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে। গ্রিক, খ্রিস্টান, মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে, তাই না ভাই বোনেরা? ওকে, আচ্ছা এই যে এখানে বলেছে কোন কনফুসিয়াজম থেকে, এগুলো তো আমরা কখনো শুনি নাই, আমরা এই যে ঘ নাম্বার উত্তর এটা আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো, সার্বভৌম শাসকের আদেশী আইন উক্তিটি কার? সার্বভৌম আদেশী, সার্বভৌম আদেশী হচ্ছে, সার্বভৌম আদেশী হচ্ছে শাসকের আইন উক্তিটি কার? বলো। সার্বভৌম আদেশী হচ্ছে, সার্বভৌম আদেশী হচ্ছে আদেশী হচ্ছে আইন উক্তিটি কার? ইয়েস, 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 আমরা একটু আগে পড়েছি, আমরা পড়েছি কি? আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। আমরা একটু আগে কি পড়লাম? আইন হচ্ছে সার্বভৌম, আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। একটু আগে পড়লাম না? সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। তো ওই সেম কথাটাই আমরা বলেছিলাম যেটা অস্টিনের লেখা। কার 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 উক্তি? অস্টিনের উক্তি। সেম কথাটাই জাস্ট এখানে বলেছে সার্বভৌম শাসকের আদেশ আইন, জাস্ট এই কথাটাই একটু উল্টাভাবে সাজিয়ে দিয়েছে। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আস্টিন। কি উত্তর হবে? আস্টিন উত্তর হবে। যা এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আস্টিন। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আস্টিন। যারা ক্লাসটায় একটা রিয়্যাক্ট দাও নাই সবাই একটা রিয়্যাক্ট দিয়ে দাও তো। ক্লাসটাতে যারা এখনো একটা রিয়্যাক্টও দাও নাই তোমরা একটু রিয়্যাক্ট দিবা। যারা শেয়ার দাও নাই তাদের লস হবে, কারণ এরপরে আমরা আরো অনেক কিছু শিখবো আজকের ক্লাসে। তো যারা ভর্তি হও নাই, যেও ক্র্যাশ কোর্স সরি যেও রিভিশন ব্যাচ, আজকে তোমাদের সর্বশেষ ভর্তি 299 টাকা অনলি, 299 টাকা অনলি। আমার আইডিতে নাগিব মাহফুজ কাব্যতে যে নক দিবে তাকে আজকে রাতের মধ্যেই ভর্তি করে নেওয়া হবে 299 টাকা। এবং এর পরবর্তী যে ব্যাচটা তোমাদের রাজশাহী থেকে শুরু করে গুচ্ছ চট্টগ্রাম, সেই ব্যাচেরও ভর্তি চলতেছে কিন্তু। ওকে, পরবর্তী যে 3 নাম্বার প্রশ্ন আমাদের জন্য কি আছে?
সার্বভৌমের আদেশকে কি বলে? সার্বভৌমের আদেশকে আমরা একটু আগে ওই যে আস্টিনের একটা বক্তব্য দেখে এসেছিলাম যে সার্বভৌমের আদেশকে কি বলে? সার্বভৌমের আদেশকে আইন বলে। দেখো আমরা যদি একটা জিনিস ভালো করে পড়ি, একটা জিনিস যদি লিখে লিখে পড়ি, তাইলে দেখো আমাদের কতগুলো জিনিস কিন্তু হয়ে যাচ্ছে, কতগুলো বিষয় কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। বাহ। তাইলে সার্বভৌমের আদেশকে কি বলে? অবশ্যই সেটাকে বলা হয় আইন বলা হয়। এখানে কোনোভাবেই অধিকার, গণতন্ত্র, বিচার এগুলো কিছুই আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমরা একটু আগে অস্টিনের একটা কিন্তু উক্তি দেখে আসছি। অস্টিনের একটা উক্তি দেখে আসছি। অস্টিন বলে গেছিল আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। কর্তৃপক্ষের আদেশ। আইন হচ্ছে সার্বভৌম, আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। বুকে হাত দিয়ে বল, ক্লাসের আগে এগুলো পারতি? এই ক্লাসটা হওয়ার আগে এইগুলো কয়টা পারতি? এই যে তিনটা প্রশ্ন দেখালাম, এই তিনটায় কত পাইতি একটু বল, যারা ক্লাসটা করতেছস বুকে হাত দিয়ে বল। বিভিন্ন ভাইয়ের ক্লাস করিস তো দেখি, কয়টা পারতি? কয়টা পারতি? কে বলতে পারবি যে ভাই আমি তিনটাই পারতাম? অথই, আনিকা অথই না। ওকে, ওকে, ইটস ওকে। পারতাম আর না পারতাম পরে দেখা যাবে। কোনটি আইনের উৎস নয়? আমরা অধ্যাপক হল্যান্ডের মতে আমরা জানি আইনের উৎস 6টা। তো 6টার মধ্যে দেখো তো কোনটা আইনের উৎস নয় মনে হয়? যে ধরো প্রচলিত রীতিনীতি, যে ধরো একটা রীতিনীতি চলতেছে, এটাকে কি আমরা আইনের উৎস হিসাবে নিতে পারি? এক পেতাম। ওকে, কিছু পারতাম না, একটা পারতাম। উর্মি নন্দী, আচ্ছা পারতাম না ভাইয়া, সোহাগী বলেছে এক পাইতাম ভাই। বাট এখন কত পাবি? এখন কত পাবি বাচ্চারা? এখন কত পাবি? ঐশী বিশ্বাস, কাব্য ভাইয়ের ভক্ত, থ্যাংক ইউ ঐশী বিশ্বাস। তো এটা কি হবে? কোনটা আইনের উৎস নয়? এইটা কোনটা আইনের উৎস নয়? একটু ঝটপট উত্তর করো তো, কোনটা আইনের উৎস নয়? ওকে, কোনটা আইনের উৎস নয়? কোনটা আইনের উৎস নয়? তোমাদের কি পড়িয়েছিলাম একটু আগে বলো তো? তোমাদের কি প্রচলিত রীতিনীতি এটা কি বলা হয়েছিল? এটার সঠিক উত্তর হবে 3-এর ঘ। এটার সঠিক উত্তর কি হবে? প্রচলিত রীতিনীতি আইনের উৎস নয়। এটার উত্তর কি হবে? ঘ নাম্বার। এটার উত্তর কি হবে? এটা হবে ঘ। পরবর্তীতে 5 নাম্বার দেখো, এই প্রশ্নটা আসা প্রশ্ন। অ্যামিকাস কিউরি অর্থ কি? অ্যামিকাস কিউরি অর্থ হচ্ছে আইনে আদালতের বন্ধু। এটা বি ইউনিটে আসা প্রশ্ন। বিগত বছরে আসা একটা প্রশ্নই রেখেছি, সেটা হচ্ছে এই যে অ্যামিকাস কিউরি। অ্যামিকাস কিউরি হচ্ছে আইনের বন্ধু। অ্যামিকাস কিউরি কি? আইনের বন্ধু। এই একটা প্রশ্নই বিগত বছরে রেখেছি, আর একটা প্রশ্ন বিগত বছরের তোমরা পাবা না। আচ্ছা, বাংলাদেশে সুপ্রিম কোর্ট কি কি নিয়ে গঠিত? তোমরা যারা সরকার ও রাজনীতি ক্লাস করেছো পেইড বেসে লাস্ট 2 দিন আগে, তোমাদের কিন্তু এই যে সুপ্রিম কোর্ট যে 2টা ভাগে ভাগ করে দেখিয়েছিলাম কি কি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত, এই প্রশ্নের উত্তর যারা পারবে না, ইয়াসিন হাসান ভাই, হ্যাঁ ভাই বলো, এই প্রশ্নের উত্তর যারা পারবে না তারা কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ আমি এই সুপ্রিম কোর্ট, এই যে সুপ্রিম কোর্ট মানে এ টু জেড, মানে সরকার ও রাজনীতিতে পুরো সরকার ব্যবস্থা কিন্তু আপনাদেরকে পড়িয়েছিলাম। তো তাহলে কি হবে? সুপ্রিম কোর্ট কি কি নিয়ে গঠিত? এখানে অপশন কোনটা তোমার মনে হচ্ছে যে এটা রাইট অ্যান্সার? ভাই আসি, ওকে, এইটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং অ্যাপেল যে বিভাগ, অ্যাপিলেট বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অ্যাপিলেট বিভাগ, এই দুইটা নিয়ে মূলত সুপ্রিম কোর্ট গঠিত। হাইকোর্ট বিভাগ, আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিয়ে কি গঠিত ভাই? সুপ্রিম কোর্ট গঠিত। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিয়ে যারা উত্তর করতেছে 6-এর সি, তাদের উত্তরটা সঠিক। ওকে, দেখি পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি আছে, এটা একটু ঝটপট উত্তর করো। যারা জানতা না তারা এই ক্লাসের মাধ্যমে জেনে নাও, সমস্যা নাই। কিছু প্রশ্ন সলভ করলে লসটা তোমার না। আচ্ছা, আমাদের ক্লাসে সত্যি কথা বলতে আমাদের ক্লাসের শেয়ার হয়ে গেছে অলমোস্ট 89টা। তার মানে আমরা যদি আরেকটু চেষ্টা করি, আমরা এই ক্লাসের শেয়ারটা বানায় দিতে পারবো 100 শেয়ার। তো ভাই প্রায় শেষের দিকে, যাদের সাথে পথ চলা প্রায় শেষের দিকে,
তারা চাইলে কিন্তু ভাইকে এই ছোট্ট একটা উপহার দিতেই পারো যে ভাইয়া এটার উত্তর হবে হচ্ছে, মানে আপনাকে এই ছোট্ট একটা গিফট, যেটা 100 শেয়ার দিলাম। ওকে, পিডিএফ পাবো ভাইয়া ক্লাস? ওকে, পরবর্তী দেখো, কোর্ট অফ রেকর্ড কোন কোর্টকে বলা হয়? কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন কোর্টকে বলো তো? কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন কোর্টকে? কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন কোর্টকে? 7 নম্বর প্রশ্ন, একটু উত্তর করো। কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন কোর্টকে? হাইকোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্ট? অবশ্যই সুপ্রিম কোর্ট। উত্তর কি হবে? কোর্ট অফ রেকর্ড বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। কোর্ট অফ রেকর্ড বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। শেয়ার ডান। ওকে ঋতু, থ্যাংক ইউ সো মাচ ঋতু, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই বলতেছে সুপ্রিম কোর্ট, তার মানে এটা সঠিক উত্তর কি হবে? সুপ্রিম কোর্ট। দেখো কিছু প্রশ্ন তোমাদের জন্য খুবই ভালো করা আছে। বাংলাদেশে চালু রয়েছে কোন কোন আদালত? দেখো তো, পরিবেশ আদালত। তুমি যদি একটু দেখো বোন, দেখো ভাই, যে পরিবেশের যেটা ক্ষতি করতেছে, ধরো গাছ কাটা একটা শাস্তিযোগ্য অপরাধ, কিংবা ইটের ভাটায় অতিরিক্ত ধোঁয়া, এই যে একটা এর ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, একটা পরিবেশ আদালত আছে না, যারা এটার বিরুদ্ধে হচ্ছে কি বলে, সাজা দেয়, শাস্তি দেয়। আবার যদি দেখো ভ্রাম্যমাণ আদালত, যে মোবাইল কোর্ট বসতেছে, যে তোমার তোমার দোকানে একটা বাসি বাসি পচা খাবার রয়েছে, ভ্রাম্যমাণ আদালত গিয়ে তোমার একটা তোমার নামে মামলা করে দিচ্ছে, তোমাকে জরিমানা করতেছে, এটাও তো আছে। পারিবারিক আদালত, হ্যাঁ পারিবারিক আদালতও আমাদের দেশে আছে। তাইলে উপরে সব কয়টি বাংলাদেশে চালু রয়েছে, সব কয়টি আদালত, উপরের সব কয়টি আদালত রয়েছে বাংলাদেশে চালু? কয়টা আদালত চালু রয়েছে বাংলাদেশে? উপরের সব কয়টি আদালত রয়েছে বাংলাদেশে চালু? তো কে কে উত্তর করেছে 8-এর ঘ? দেখি, কাব্য ভাই নিজেই একজন পিডিএফ। আচ্ছা, হৃদয় বলেছে কাব্য ভাই নিজেই একটা পিডিএফ। আচ্ছা, 8-এর মিম উত্তর করেছে, রুবা উত্তর করেছে, মালিহা ইসলাম, জয় উত্তর করেছে, সৌরভ উত্তর করেছে, অভি উত্তর করেছে, রাকিব বলছে সব কয়টি, আলী রেজা, মাইশা, এরপরে জাফর উত্তর করেছে, রোদেলা রাইসা, খাদিজা তৃষা, মাইশা রহমান তানজিলা, জেরিন অর্মিনন্দী, অনিন্দিতা ব্যানার্জি, সেলিম বলেছে সব কয়টি। আচ্ছা, ওকে ওকে। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে দেখো, ওই যে অল ইন ওয়ান কোর্স, যেটাতে তোমরা ভর্তি হতে পারবা এক কোর্সে রাবি, জবি, জিএসটি এবং 7 কলেজ, এবং যারা শেষ পর্যন্ত যাদের শেষ ভরসা একটা ন্যাশনাল, তাদের এটাতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো লিজেন্ড কেয়ার কে নিয়ে কিছু বলা মনে হয় লাগে না। তোমরা যারা ক্লাস করো, তোমরা যারা পেইড বেসে, তোমরাই ভালো জানো। এরপরে দেখো, বাংলাদেশ কোড আসলে কি? বাংলাদেশ কোড আসলে কি? বাংলাদেশ কোড একটু বলো তো, বাংলাদেশ কোড কি? তুমি কি জানো এটা নিয়ে? প্রশ্ন কয় নাম্বার এটা? 9 নাম্বার। আচ্ছা, বাংলাদেশ কোড কি? বাংলাদেশ কোড হচ্ছে এমন একটা জিনিস, যেটা হচ্ছে আইন সংকলন করা হয়। কি করা হয়? আইন সংকলন করা হয়। এইটা চালু করা হয় কবে জানো? এই বাংলাদেশ কোডটা চালু করা হয় কবে? এই বাংলাদেশ কোডটা চালু করা হয় 1973 সালে। এই বাংলাদেশ কোডটা চালু হয়, বাংলাদেশ কোড, যেটা কি করে? আইন সংকলন করে। এবং পরবর্তীতে এটা প্রকাশ করে কবে? এটা প্রকাশিত হয় কবে? প্রকাশিত হয় ঠিক 4 বছর পরে। 4 বছর পরে হলে কত সাল হয়? 1977 সাল। কত সাল? 1977 সাল। তাহলে বাংলাদেশ কোডটা কি? যেখানে আইন সংকলন করা হয়। বাংলাদেশ কোড কি? আইন সংকলন করা হয়। বাংলাদেশ কোড কি? আইন সংকলন করা হয় যেখানে, সেটাকে বলা হয় বাংলাদেশ কোড। তাইলে দেখো ভাই, এই প্রশ্নগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তোমরা এই প্রশ্নগুলো হুবহু কমন পেয়ে যেতে পারো, আবার এই প্রশ্নের আঙ্গিকেই অনেক কিছু কমন পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। ওকে ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাব, দেখবো আমাদের জন্য 10 নাম্বার প্রশ্ন কি আছে। প্রশ্নগুলো কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এই যে মুসলিম পারিবারিক আইন কত সালে প্রণীত হয় বলো তো? মুসলিম যে পারিবারিক আইন, এটা কত সালে প্রণীত হয়? মুসলিম পারিবারিক আইন কত সালে এটা প্রণীত হয়? মুসলিম পারিবারিক আইন এইটা প্রণীত হয় কত সালে? 10 নাম্বার প্রশ্ন, একটু উত্তর করো তো। আচ্ছা ভাই, আলিম রেজা, আলিনা, ওকে, ইটস ওকে ভাই।
তো দেখো এটা কত সাল হবে? এই যে মুসলিম পারিবারিক আইন, এটা 1961 সাল। কত সাল ভাইয়া? এটা 1961 সাল। পরবর্তী প্রশ্ন আমরা একটু যাওয়ার চেষ্টা করব, নাম্বার 11। ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে? তোমরা যারা তোমরা যারা তোমরা যারা আমার সভ্যতার ক্লাস করেছো, আমার বিশ্বাস যে তোমরা এই প্রশ্নের উত্তর জীবনেও ভুল করবে না। তোমরা যারা আমার সভ্যতার ক্লাস করেছো, আমার বিশ্বাস তোমরা জীবনেও ভুল করবা না। আচ্ছা বলো তো এটা কি? এটা কে করে? আচ্ছা, আমরা যখন ব্যাবিলনীয় সভ্যতা পড়েছিলাম, মনে আছে তোমাদের? কি সভ্যতা? ব্যাবিলনীয় ব্যাবিলনীয় সভ্যতা পড়েছিলাম, মনে আছে? ব্যাবিলনীয় সভ্যতা, যারা পেইড বেসের ক্লাস করো, ব্যাবিলনীয় সভ্যতা মনে আছে? তোমরা একটু জানাও যে ব্যাবিলনীয় সভ্যতাটা তোমাদের মনে আছে কিনা। যে সভ্যতাটা গড়ে উঠেছিল সিরিয়ায় গড়ে উঠেছিল। সভ্যতাটা কোথায় গড়ে উঠেছিল? সিরিয়ায়। তো কেন সভ্যতা আসলো? সিরিয়ায় যে সভ্যতাটা গড়ে উঠেছিল, এই ব্যাবিলনীয় সভ্যতা, সবার মনে আছে কিনা একটু কাইন্ডলি জানাও তো। তো এই সভ্যতাটা কে গড়ে তুলেছে? অ্যামেরাইট জাতি গড়ে তুলেছে। অ্যামেরাইট জাতি গড়ে তুলেছে। অ্যামেরাইট জাতি গড়ে তুলেছিল। অ্যামেরাইট জাতি। অ্যামেরাইট জাতি। অ্যামেরাইট জাতি। এই অ্যামেরাইট জাতির নেতা কে ছিল? এই অ্যামেরাইট জাতির নেতা কে ছিল ভাই বোনেরা? এই অ্যামেরাইট জাতির নেতা ছিল হাম্মুরাবি। কে ছিল? হাম্মুরাবি। এই অ্যামেরাইট জাতির নেতা কে ছিল? অ্যামেরাইট জাতির নেতা ছিল হাম্মুরাবি। অ্যামেরাইট জাতির নেতা কে ছিল? অ্যামেরাইট জাতির নেতা ছিল হাম্মুরাবি। এবং এই সভ্যতায় পৃথিবীর প্রথম লিখিত আইন কোড অফ হাম্মুরাবি রচিত হয়। কি? কোড অফ হাম্মুরাবি। হাম্মুরাবি, যেটা কি পৃথিবীর প্রথম লিখিত আইন। পৃথিবীর প্রথম কি আইন? পৃথিবীর প্রথম লিখিত আইন। পৃথিবীর প্রথম কি আইন? লিখিত আইন। তাইলে এই লিখিত আইন, এবং এই লিখিত আইন, পৃথিবীর প্রথম লিখিত আইন হাম্মুরাবি। হাম্মুরাবির নাম অনুসারে, হ্যাঁ, কোড অফ হাম্মুরাবি, যার অর্থ হচ্ছে চোখের বদলে চোখ। কি ছিল ভাই? যার অর্থ কি ছিল? চোখের বদলে চোখ। মনে আছে? চোখের বদলে চোখ। চোখের বদলে চোখ। এটা তাহলে কি হবে? এটা হবে তাহলে, বলা হয়েছে প্রথম লিখিত আইন প্রণেতাকে, উত্তর হবে হাম্মুরাবি। উত্তর কি হবে? হাম্মুরাবি। আচ্ছা আচ্ছা, তোমাদের যদি এখন একটা প্রশ্ন করি, পৃথিবীর প্রথম অলিখিত আইন কোনটা? পৃথিবীর প্রথম অলিখিত আইন কোনটা এবং কোন সভ্যতায় তৈরি হয় বলো তো? পৃথিবীর প্রথম অলিখিত আইন কোনটা? পৃথিবীর প্রথম অলিখিত আইন হচ্ছে কোড অফ নাম্য, যেটা প্রতিষ্ঠিত হয় কোন সভ্যতায়? সুমেরীয় সভ্যতায়। মনে আছে? প্রথম অলিখিত আইন, সরি, হ্যাঁ, এটা কি? লিখিত আইন। অলিখিত আইন কোনটা? অলিখিত আইন কি ছিল ভাই বোনেরা? কোড অফ নাম্য। কোড অফ নাম্য ছিল, যেটা কোন সভ্যতায় হয়? যেটা হয় সুমেরীয় সভ্যতায়। কোন সভ্যতায়? সুমেরীয় সভ্যতায়। আর যদি বলা হয় পৃথিবীর প্রথম লিখিত আইন কোন সভ্যতায়? লিখিত আইন ব্যাবিলনীয় সভ্যতায়। আর অলিখিত আইন কোন সভ্যতায়? সুমেরীয় সভ্যতায়। লিখিত আইন কোন সভ্যতায়? লিখিত আইন ব্যাবিলনীয় সভ্যতায়। লিখিত আইন হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতায়, আর অলিখিত আইন যেটা সুমেরীয় সভ্যতায়, যেটা ছিল কোড অফ নাম্য। আর লিখিত আইন কি? কোড অফ হাম্মুরাবি, যার অর্থ কি? চোখের বদলে চোখ। এটি কোন জাতির নেতা ছিল? অ্যামেরাইট জাতির নেতা ছিল এই হাম্মুরাবি। এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, যে এই ব্যাপারগুলো আপনারা একদম ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানান। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে? এই প্রশ্নের উত্তরটা হবে হাম্মুরাবি। আচ্ছা, কেউ একজন লিখেছেন মদিনা সনদ। মদিনা সনদ তো হচ্ছে প্রথম লিখিত ইতিহাস, সরি, সংবিধান, প্রথম লিখিত সংবিধান। আচ্ছা ওকে, পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখব, যেটা বলা হয়েছে বার বিধি বা দা 12 টেবিলস কি? বার বিধি আসলে কি? এই বার বিধিটা আসলে কি একটু বলেন তো। এইটা হচ্ছে এই বার বিধি নাম্বার 12, যে প্রশ্নটা করা হয়েছে, যে বার বিধিটা আসলে কি? বার বিধি আসলে কি একটু বলেন। কোড অফ নাম্য, ইয়েস, কোড অফ নাম্য। ওকে, তো হ্যাঁ, প্রথম লিখিত সংবিধান, যেটা 622-এ। ওকে, পরবর্তী প্রশ্ন। আমরা ওই জায়গায় থেমে না থাকি, আমাদের শেখার শেষ নাই। আমরা শিখবো, একটু বিস্তারিত শিখতে হলে আমাদের
ওকে, আমরা এই প্রশ্নটার একটু উত্তর করি, ঝটপট উত্তর করি। আর ক্লাসে একটু যারা এখনো ক্লাসটা শেয়ার দেন নাই, আপনাদের যদি মনে দয়াময়া থাকে 96টা শেয়ার, যদি দয়াময়া থাকে যে ভাই কাব্য ভাইয়ের ক্লাসটা 100 শেয়ার বানানো লাগবে, তারা দ্রুত শেয়ার দিয়ে দেন। তারা কি করবেন, ঝটপট শেয়ার দিয়ে দিবেন। ক্লাস আচ্ছা, একটু ক্লাসে আমাকে একটু মেনশন করবেন তো আপনারা, ক্লাসটা আমি খুঁজে পাচ্ছি না। বারবার ক্লিক করলে ম্যানেজমেন্ট ক্লাস না কি যেন চলতেছে আমাদের পেজ থেকে, সেটার উপর সেটাতেই চলে যাচ্ছে। তো একটু কেউ যদি পারেন আমাকে একটু কাইন্ডলি মেনশন করবেন ক্লাসটাতে, হ্যাঁ, তো আমার জন্য ভালো হবে। তো এই যে বার বিধিটা কি, বার বিধিটা হচ্ছে রোমান আইনের ভিত্তি। এই যে রোমান আইন আছে, রোমান আইন বা রোমের যে আইন, খ্রিস্টপূর্ব 451 থেকে 450 পর্যন্ত এই সময়, খ্রিস্টপূর্ব একটু মনে রাখবেন, খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের জন্মের আগে 451 থেকে 450 এই যে সময়টায়, এই সময়টায় হচ্ছে 12টি ব্রোঞ্জ টেবিলে যে লিখে রাখা হয়েছিল সেটাই হচ্ছে এই বার বিধি। 12টি ব্রোঞ্জ টেবিলে যে বিষয়গুলো লিখে রাখা হয়েছিল সেটা হচ্ছে রোমান আইনের ভিত্তি, সেটাকেই বলা হচ্ছে বার বিধি। সেটাকে কি বলা হচ্ছে, বার বিধি। ওকে, ক্লাস পেয়ে গেছি, থ্যাংক ইউ সবাই, একদম ডাইরেক্ট নাগিব মাহফুজ কাব্য। এরপরে দেখো, ব্লাসফেমি আইন কোন দেশে প্রথম চালু হয়, বলো ব্লাসফেমি আইন কোন দেশে প্রথম চালু হয়। নাম্বার 13, এই প্রশ্নের উত্তর কয়জন পারেন দেখি। ওকে ওকে ওকে, শেয়ার করে দিয়েছি ভাইয়া 100। ওকে, থ্যাংক ইউ আনন্দিতা ব্যানার্জি। ওকে সবাই, এই একজন মানুষ দেখলাম যে নামের শেষে একটু ভাইয়া লিখছে, আর কেউ আর ভাইয়া লেখে নাই। আচ্ছা হয়েছে, থামো সবাই, একজন দিলেই হয় মেনশন। ওকে, তো এই প্রশ্নটা রাকিব উত্তর করেছে ইউকে। ইয়াস, এইটা হচ্ছে যে ব্লাসফেমি আইন কোন দেশে প্রথম চালু হয়, এই আইনটা সর্বপ্রথম চালু হয় যুক্তরাজ্যে। কোন দেশে চালু হওয়া আইন এটা, এটা যুক্তরাজ্যে চালু হওয়া সর্বপ্রথম আইন। ইয়েস, যুক্তরাজ্য। অনেকে উত্তর দিয়ে আবার প্রশ্ন করতেছে, তার মানে তাদের কনফিডেন্স লেভেলটা একটু কম, কনফিডেন্স লেভেলটা একটু কম। আমি আশা করি 100 শেয়ার হয়ে গেছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, এই সেম প্রশ্ন নাম্বার 15 যে প্রশ্নটা, এই যে ভারতীয় আইনসভার উচ্চ কক্ষের নাম কি। ভারতীয় আইনসভার উচ্চ কক্ষের নাম, আমরা জানি ভারতের আইনসভা, ভারতের আইনসভার নাম কি, পার্লামেন্ট। আমরা জানি কি ভারতের আইনসভার নাম কি, একটু আগে পড়লাম, কি পড়লাম, যে পার্লামেন্ট। আমরা কি পড়লাম, যে পার্লামেন্ট। এটা দুই ভাগে ভাগ করা যায়, দুইটা কক্ষ, একটা হচ্ছে কি কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা কি ভাইয়া, লোকসভা। একটা হচ্ছে রাজ্যসভা আর একটা কি, লোকসভা। বলেছে যে উচ্চ কক্ষেরটার নাম কি, উচ্চ কক্ষের নাম কি, সবাই একটু বলো, উচ্চ কক্ষের নাম কি, উচ্চ কক্ষের নাম, উচ্চ কক্ষের নাম কি বলো তো, উচ্চ কক্ষের নাম কি। উচ্চ কক্ষের নাম অবশ্যই রাজ্যসভা হবে। আমরা এখানে দেখলাম উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এটা উত্তর কি হবে, এটার উত্তর হবে রাজ্যসভা। প্রশ্নগুলো কেমন লাগতেছে বলতো, প্রশ্নগুলো কেমন লাগছে, যারা এতক্ষণ ধরে ক্লাস করতেছো, এরকম প্রশ্ন কি খুব বেশি ফেস করা হয়েছে এর আগে। এমন একটা অবস্থা এখন ওয়েদার, যে কিছু সময় গরম লাগে, কিছু সময় ঠান্ডা লাগে, মানে খুবই ভীতিকর একটা অবস্থা, তাই না বল। রাজ্যসভা 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 রাজ্যসভা, এরকম প্রশ্ন কেমন লাগে এটা বললেন, তাও বলে রাজ্যসভা। দেখো প্রশ্নটা বলা হয়েছে, দ্য ম্যাগনা কার্টা ওয়াজ পাবলিশড বাই দ্য কিং অফ, কোন দেশের কিং। ওই যে ম্যাগনা কার্টা যখন তোমাদের চুক্তি পড়ায়, তোদের ভাইয়া কাব্য ভাইয়া যখন তোদের পেইড বেসে চুক্তি পড়িয়েছিল, একটু মনে করে দেখতো, এই যে ম্যাগনা কার্টা যেটাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, তন্ত্রের বাইবেল, যেটাকে কিসের সাথে তুলনা করা হতো, যেটাকে 1966 এর 6 দফার সাথে তুলনা করা হয়, 6 দফার সাথে, মানে 6 দফাকে তুলনা করা হয়, 6 দফাকে তুলনা করা হয় কার সাথে, এই ম্যাগনা কার্টার সাথে। এবং এটা করা হয়েছিল কোন দেশের, ইউকের যে একজন ইংল্যান্ডের একজন রাজা ছিল, রাজা জনের ক্ষমতা হ্রাসকরণের জন্য, মনে আছে, ক্ষমতা হ্রাসকরণের জন্য একটা মৌখিক আইন কোন দ্বীপে হয়েছিল, কোন দ্বীপে হয়েছিল, একটু বলো তো, কোন দ্বীপে এইটা হয়েছিল, কোন দ্বীপে হয়েছিল, কিউট কোশ্চেন। ওকে, কোন দ্বীপে এটা হয়েছিল, এইটা বলো। প্রথম অলিখিত সংবিধান এইটা, প্রথম কি সংবিধান এটা, প্রথম অলিখিত সংবিধান। প্রথম কেমন সংবিধান, অলিখিত সংবিধান, প্রথম অলিখিত সংবিধান। কারণ কি, এটা একটা
মৌখিক চুক্তি ছিল, কারণ এটা মৌখিক চুক্তি ছিল। কোন দ্বীপে? তোমরাও জানো যে এইটা একটা দ্বীপে হয়েছিল, রাজা জনের সাথে জনগণের। রানীমের দ্বীপে। কোন দ্বীপে? রানীমের দ্বীপে। যে প্রশ্ন পড়বো সেই প্রশ্নকে আমরা পোস্ট মডার্ন করে ফেলবো। দেখো আর কতক্ষণ ক্লাস হবে? কেন ঘুম পেয়েছে ভাই বোনেরা? আমাদের তো প্রশ্নও শেষ হয় নাই, আমরা তো আরো বিস্তারিত পড়াতে চাচ্ছি। কোন দ্বীপ? রানীমের দ্বীপ। ভাই দেখ, তোরা একটা প্রশ্নকে কিভাবে ছিঁড়ে বিচ্ছিন্ন করে ফেলতে পারবি পরীক্ষায় আসলে। আমি বিশ্বাস করি তোরা ভালো করবি, আমার বিশ্বাস যারা পেইড বেসের স্টুডেন্ট তারা অনেক ভালো করবে। আইনের দৃষ্টিতে সকলেই সমান, এটা কার উক্তি? আইনের দৃষ্টিতে সকলেই সমান, আইনের দৃষ্টিতে সকলেই সমান। এটা দেখলে মনে হয় প্রথমেই মাথায় চলে আসবে কাব্য ভাই পড়েছিল ডাইসির উক্তি। কার উক্তি এটা? ডাইসির উক্তি। আমি কিন্তু পড়াইছি। কার উক্তি এটা? ডাইসির উক্তি। একটু আগে কিন্তু মুখস্থ করেছিস, সেইটাই এখন বমি করে দিচ্ছিস। শুধু সি ইউনিট কেন, সাধারণ জ্ঞানের আমার কোনো কাছে সাধারণ জ্ঞানের কোনো ভেদাভেদ নাই, সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। এই যে অর্পিতা দাস, জন লক। জন লক তো আমি পড়াই নাই বোন, জন লক তো পড়াই নাই। জন লক তুমি কোথায় পাইলা? এটা জন লক কোথায় পাইলা? যতক্ষণ ইচ্ছা পড়ান ভাই। না ভাইয়া, এমনি আক্স করলাম। ওকে, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ডাইসি। এটার উত্তর হবে ডাইসি। দেখো, সার্বভৌম শাসকের আদেশই হচ্ছে আইন। একটু আগেও এইটাই পড়লাম, এই প্রশ্নটাই। সার্বভৌম শাসকের আদেশই হচ্ছে আইন। এটা কার? এটা তো অস্টিন। এটা কে হবে? এটা হবে অস্টিন, নাম্বার 18। 18 অস্টিন, 18 অস্টিন। আচ্ছা, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অস্টিন। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখব, নাম্বার 19। আন্তর্জাতিক আদালত, ওই যে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজেতে আইসিজেতে কোন দুটি দেশ প্রথম মামলা করেছিল? বলেছিলাম না কোন কোন দেশ দুইটা? একটা হচ্ছে আলবেনিয়া, আর একটা কোনটা? আর একটা হচ্ছে যুক্তরাজ্য। তাহলে আন্তর্জাতিক আদালতে আইসিজে, যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার জন্ম কত সালে বলতো? 1945 সালে। এখানে প্রথম মামলা করেছিল কোন কোন দেশ? 19 নাম্বার আবরার জয় বলেছো গ, রাকিব বলেছো গ, অনিন্দিতা ব্যানার্জি বলেছো গ, তারপরে আলিম রেজা বলেছে গ, ওকে, জাফর বলেছো গ, সঞ্জানা মাহবুব বলেছো গ। 18 অস্টিন, এটা আবার মুখস্থ করো না। হ্যাঁ, এটা আবার মুখস্থ কিন্তু করা যাবে না। দেখো, এর পরবর্তীতে যে ব্যাপারটা সেটা হচ্ছে, শেষ সময় তোমরা যে বইটা পড়তে পারো জাহাঙ্গীরনগরের জন্য, সেটা হচ্ছে যে বুস্টার। তোমরা এটা এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সহ আইকিউ টাইকিউ যত যা লাগবে একদম সুপার সাজেশন বলতে পারো তোমাদের এই পরীক্ষার আগ মুহূর্তে। তোমরা যারা এখনো সংগ্রহ করো নাই, তোমরা দ্রুত সংগ্রহ করে নিও। এটার মনে হয় পিডিএফও কিনতে পাওয়া যায় আমি যতটুকু জানি। তো পরবর্তী প্রশ্ন, শাতিল আরব কোন দেশের সীমানা নির্দেশ করে? এই শাতিল আরব, দেখি কয়জন পারো এই প্রশ্নের উত্তরটা, একটু আমাকে জানাও। শাতিল আরব, একটু আমাকে জানাবা যে এই প্রশ্নের উত্তরটা কে কে করতে পারো। শাতিল আরব, ওকে, এটা হচ্ছে ইরাক এবং ইরানের মধ্যে একটা বিরোধপূর্ণ জায়গা। ইরাক এবং ইরানের মধ্যে একটা বিরোধপূর্ণ জায়গা হচ্ছে এই শাতিল আরব। এটা কোথায়? এটা হচ্ছে পারস্য। এইটা হচ্ছে কোথায়? পারস্য যে সাগর রয়েছে সেখানে, এবং ইরাক এবং ইরানের মধ্যে একটা বিরোধপূর্ণ জায়গা। এই জায়গাটা কার কাছে রয়েছে এখন বর্তমানে? এটা কার দখলে রয়েছে? এই জায়গাটা দখলে রয়েছে কার? এই জায়গাটা কার দখলে রয়েছে? এই জায়গাটা হচ্ছে ইরানের দখলে রয়েছে। এই শাতিল আরব, শাতিল আরব কার দখলে রয়েছে? এই যে কন্ট্রোভার্সিয়াল যে এরিয়াগুলো আছে, এইটা তোমরা একটু মনে করে দিও। এটা নিয়ে তোমাদের একটা পেইড বেসে ক্লাস হবে। পেইড বেসে যে কন্ট্রোভার্সিয়াল এরিয়া, এটা এখন পড়াতে গেলে অনেক বড় হয়ে যাবে। যে বিরোধপূর্ণ জায়গা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটার উপর একটা ক্লাস হবে তোমাদের খুব দ্রুতই, আগামীকালকেই এটার উপর একটা ছোট্ট একটা ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, ভারত বাংলাদেশ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে, যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে? আমরা পড়েছিলাম না PAC না কি যেন পড়েছিলাম, বলো তো, মনে আছে তোমাদের? PCA পড়েছিলাম তাই না? PCA, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রিবিউশনস। তো এই যে পার্মানেন্ট, পার্মানেন্ট শব্দের অর্থ কি? স্থায়ী। দেখো প্রথমে স্থায়ী কোথায় আছে? স্থায়ী, এই যে স্থায়ী পেয়ে গেছি, এটাই উত্তর করে দিয়ে আসবো। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছিল কোন আদালতে?
কোন আদালতে মীমাংসা হয়েছিল বলো তো? কোন আদালতে মীমাংসা হয়েছিল? কোন আদালতে মীমাংসা হয়েছিল? এই যে পি, প্রথমেই আমরা দেখেছি পি, পি ফর কি? পার্মানেন্ট। পার্মানেন্ট কোর্ট, পার্মানেন্ট কোর্ট, কোর্ট কি? আদালত। পার্মানেন্ট স্থায়ী এবং সালিসি। দেখো অরিন বলেছো এ, স্থায়ী সালিসি আদালত। আবু জাফর এ। ক ক ক ক ক, অনেকেই ক বলতেছো। তার মানে এটার উত্তর কি আমরা জানি? এটার উত্তর হবে হচ্ছে অবশ্যই এটার উত্তর হবে ক। এটার উত্তর কি হবে? ক। আবারও বলতেছি, যারা এখনো লিজেন্ড কেয়ারে ভর্তি হয়নি তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা এই সুযোগটা মিস করলে কিন্তু সারা জীবন কাঁদবা। কয় জীবন? সারা জীবন কাঁদতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করব। নাম্বার 22 আমাদের জন্য কি আছে? বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন কে? রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে? এইখানে প্রশ্নটা একটু ভুল আছে। আচ্ছা, এইখানে প্রশ্নটা একটু আমি একটু চেঞ্জ করে দেই। এইখানে তোমরা বাংলাদেশের বিচারপতিদের বিচারপতিদের অভিশংসন বিচারপতিদের অভিশংসন এইটা প্রশ্ন ধরে নাও। রাষ্ট্রপতি না দিয়ে দেখো বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা কোথায় ছিল? জাতীয় সংসদের কাছে ছিল। এটা আমাদের 16 নাম্বার সংশোধনী ছিল। এটা আমাদের কত নাম্বার সংশোধনী ছিল? 16 নাম্বার সংশোধনী ছিল। আমাদের কত নাম্বার সংশোধনী? এটা আমাদের সংসদের আমাদের সংবিধানের 16 নাম্বার সংশোধনী। তোমরা যারা পেইড ব্যাচের আসো, সংবিধান সংশোধনী যে 17টা, তোমাদের মনে হয় না এটা কোনো সমস্যা আছে? তো এটা আমাদের 16 নাম্বার সংশোধনী ছিল। 16 নাম্বার সংশোধনী ছিল যে বিচারপতিদের অভিশংসনটা কার কাছে জমা দিতে হবে? জাতীয় সংসদের কাছে জমা দিতে হবে। ওকে, হ্যাঁ, সংবিধান থেকে প্রশ্ন থাকবে। সংবিধান রিলেটেড কিছু প্রশ্ন আমরা এখানে রেখেছি। দেখো সংবিধান থেকে প্রশ্ন থাকবে। সংবিধানের ক্লাস তোমাদের বেসিক গ্রুপে আছে, তোমরা সংগ্রহ করে নিবা। বেসিক গ্রুপে আছে, পাশাপাশি তোমাদের রিভিশন ব্যাচেও সংবিধানের উপর ক্লাস হয়েছে। রিভিশন ব্যাচেও তোমাদের কার উপর ক্লাস হয়েছে? সংবিধানের উপর। পরবর্তী প্রশ্ন দেখো, কার শাসনামলে সংবিধানের 5ম সংশোধনী বিল পাস হয়? এই প্রশ্নটা আসতেই পারে। কার শাসনামলে? আমরা জানি যে প্রথম 4টা কে করে? প্রথম 4টা করে বঙ্গবন্ধু। প্রথম 4টা সংশোধনী কে করে? 4টা সংশোধনী করে হচ্ছে বঙ্গবন্ধু করে। বঙ্গবন্ধু করে যে 4টা করে। পঞ্চমটাকে করে 5 নাম্বার সংশোধনীকে করে। 5 নাম্বার সংশোধনী করেছিল হচ্ছে মেজর জিয়াউর রহমান। কে করেছিল? মেজর জিয়াউর রহমান। তো 5ম সংশোধনী বলা হয়েছে যে প্রশ্নে, যে 5ম সংশোধনী বিল পাস হয় কার সময়? জিয়াউর রহমানের সময়। কার সময় এটা পাস হয়? জিয়াউর রহমান। 1 থেকে 4 করে কে? শেখ মুজিব। জিয়াউর রহমান 5 নাম্বার। বেগম খালেদা জিয়া কয়টা করে? বেগম খালেদা জিয়া কয়টা করে? আচ্ছা, হুসেন মোহাম্মদ এরশাদ কতটা করে? 7, 8, 9, 10। 4টা করে। 7, 8, 9, 10। বৈধ করুন ইসলাম 2 নারী, তাই না? এরপরে 11, 12, 13, 14 এই 4টা কে করে? খালেদা জিয়া করে। এই 4টা কে করে? খালেদা জিয়া করে। এই 4টা কে করে? এই 4টা করে খালেদা জিয়া। এই 4টা কে করে? এই 4টা করে খালেদা জিয়া। মনে থাকবে? এই মনে থাকবে কিনা তোমাদের একটু বলো না, মনে থাকবে কিনা, না ভুলে যাবা? ভুলে যাবা না মনে থাকবে? ভুলে যাবা না তোমার মনে থাকবে? আচ্ছা, একটু দ্রুত জানাও যে ভুলে যাবা না মনে থাকবে তোমাদের এটা। আরে ক্লাসে ঢুকতে পারি না। ওয়েট এন সেকেন্ড। ওকে, মেনশন দিয়ে ফেলেছে। ওকে ওকে, আপা 3টা। হ্যাঁ, পরের হচ্ছে 16, 17, 18 করে শেখ হাসিনা। তো তারপরে বলেছে হোয়াট ইজ দ্য পাবলিক সার্ভিস কমিশন ইজ বাংলা? বাংলাতে পাবলিক সার্ভিস কমিশন কি বাংলায় কি হয়? পাবলিক, সরকারি, সার্ভিস কমিশন মানে কর্ম কমিশন। এটার উত্তর তো একদম ইজি, এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন। সরকারি কর্ম কমিশন। কি কমিশন? সরকারি কর্ম কমিশন। 6 কে করে? 6 করে হচ্ছে আব্দুস সাত্তার। কি করে? আব্দুস সাত্তার করে। কে করে? আব্দুস সাত্তার করে। 6 কে করে? আব্দুস সাত্তার করে। আব্বুস সাত্তার, আব্বুস সাত্তার হয়ে গেছে না? আব্দুস সাত্তার। ওকে ওকে,
ওইটা ন্যানো সেকেন্ড, ক্লাস থেকে আবারও বের হয়ে গেছি, সরি। কে করে? আব্দুল সাত্তার করে। আমাদের আমাদের হচ্ছে ক্লাসে যারা একটু রিয়েক্ট দাও না, একটু কাইন্ডলি রিয়েক্ট দিয়ে দিতে পারো। একটা ক্লাসে একটা করে রিয়েক্ট তো অন্তত তোর ভাইরা আশা করে, তাই না? তোদের থেকে যে পুরো ক্লাস এত সময় ধরে একটা মানুষ ক্লাস নিচ্ছে, একটা রিয়েক্ট তো অন্তত আশা করে তোদের ভাইরা, তাই না? তো পরবর্তী প্রশ্ন নাম্বার 24 আমাদের জন্য কি আছে দেখো। নাম্বার 24-5 বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন, কোন দেশের সংবিধান হ্যাভ নট আ রিটেন কনস্টিটিউশন, কোন দেশের সংবিধান লিখিত না। আমরা জানি অলমোস্ট প্রায় সবগুলো দেশের সংবিধান লিখিত। কোন কোন দেশের সংবিধান লিখিত না এটা জানি, ইউকে মানে ব্রিটেনের সংবিধান অলিখিত। এরপরে আমরা জানি হচ্ছে নিউজিল্যান্ডের সংবিধান অলিখিত, নিউজিল্যান্ড। আমরা জানি স্পেনের সংবিধান অলিখিত। আমরা জানি ইসরায়েলের সংবিধান অলিখিত, ইসরায়েলের সংবিধান অলিখিত। আমরা জানি কোন কোন দেশে, আর কোন দেশের সংবিধান অলিখিত, আমরা জানি সৌদি আরবের সংবিধান অলিখিত। তাহলে এটার উত্তর কি হবে বাচ্চারা? এটার উত্তর নিঃসন্দেহে আমরা জানি ভারতের সংবিধান লিখিত, এটা হবে না। বাংলাদেশ লিখিত, মার্কিন যুক্তরাষ্ট্র লিখিত, ইংল্যান্ডের সংবিধান হচ্ছে অলিখিত। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ আ রিটেন কনস্টিটিউশন, এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ইউকে, ইংল্যান্ড। এগুলো তো মনে হয় তোমরা সবাই পারো। আজকে কি বলেছে, আজকে একটা ভালো কমেন্ট দেখলাম আপনার। আচ্ছা ওকে, রিয়্যাক্ট দিতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ইএস ক্লাসটা ইউটিউবে আপলোড দিন ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? এটাও জিয়াউর রহমানের করে যাও, তো এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। তো কি লেখা আছে? জনগণ ক্ষমতার মালিক না, প্রস্তাবনার উপর এটা লেখা নাই। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ ভরসা, এটাও লেখা নাই। লেখা আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হবে উত্তর, এটা হবে উত্তর। তাইলে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। 26 সবাই বলতেছে গ। টিউবে আপলোড দিয়েন। টিউবটা কি ভাই? আচ্ছা, যদিও এটা তোদের মানে টাইপিং মিস্টেক হয়, এটা মজা, আমি মজা করে বলছি, কিছু মনে করিস না। আবার তোরা ভাবতে পারিস যে ভাইয়া আবার এটা নিয়ে মজা করে দিল, তো এটা নিয়ে মজা করছি, এটা নিয়ে কষ্ট পাস না। টিউব। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের ভাগ কতটা? 11টা ভাগ রয়েছে, যে ভাগগুলো মনে রাখা খুবই ইজি। এটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসে যে 11টা ভাগ কোন ভাগকে কি বলে। এই যে ভাগটা মনে রাখার উপায় কি? পুরা মনের সাথে, কোন মনের সাথে? পুরা মনের সাথে নিয়মিত অবিচার করলে, অবিচার করলে কি হবে? নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিহিত করতে হবে। নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিহিত করতে হবে। এই যে 11টা ভাগ এখানে আছে, তাই না? এই লাইনের মধ্যেই 11টা ভাগ আছে, আমরা জানি, তাই না ভাই বোনেরা? এই লাইনের মধ্যেই 8টায় কি ক্লাস আজকে? প্রজ্ঞামণ্ডল, 8টায় কি ক্লাস আজকে? একটু বল শুনি, ক্লাস শেষ করে দিব তাহলে। 8টায় কি ক্লাস আছে? পরবর্তী প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংবিধানের কোন কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? আমরা জানি 13তম সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট মানে তত্ত্বাবধায়ক সরকার চালু করে হচ্ছে গভর্নমেন্ট কি হয়? গভর্নমেন্ট চালু হয়। কেটা চালু করে? এটা চালু করে হচ্ছে খালেদা জিয়া। আর 15 নম্বর সংশোধনীর মাধ্যমে এটা কি করা হয়? রদ করা হয়। এটা কি করে? শেখ হাসিনা করে। কে করে? শেখ হাসিনা করে। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 15 নম্বর সংশোধনী। আর দুইটা প্রশ্ন, আর মাত্র দুইটা প্রশ্ন, একটু ওয়েট কর, চলে যাব। কোনটি সাংবিধানিক পদ নয়? সাংবিধানিক পদ নয়, এই প্রশ্নগুলো জাহাঙ্গীরনগরে এসে থাকে। এই প্রশ্নগুলো জাহাঙ্গীরনগরে এসে থাকে যে কোনটা সাংবিধানিক পদ আর কোনটা সাংবিধানিক পদ নয়, কোনটা সাংবিধানিক পদ আর কোনটা সাংবিধানিক পদ নয়, এই রকম প্রশ্নগুলো তোমাদের জাহাঙ্গীরনগরে এসে থাকে। তো মনে রাখবা, সাংবিধানিক পদ হচ্ছে 11টা। সাংবিধানিক পদ কতটা? সাংবিধানিক পদ হচ্ছে 11টা। যেমন প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ। আচ্ছা, এইখানে সঠিক উত্তর কি হবে বলো তো? এখানে সঠিক উত্তর
আমি যদি বলি প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ, ইটস ওকে, এটা কিন্তু সাংবিধানিক পদ। এরপরে চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন, হ্যাঁ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হচ্ছে সাংবিধানিক পদ। এরপরে কন্ট্রোলার অডিটর জেনারেল সাংবিধানিক পদ। আমরা যদি বলি ন্যায়পাল সাংবিধানিক পদ। আমরা যদি বলি রাষ্ট্রপতি সাংবিধানিক পদ। আমরা যদি বলি প্রধানমন্ত্রী সাংবিধানিক পদ। আমরা যদি বলি মহা হিসাব নিরীক্ষক সাংবিধানিক পদ। এগুলো কি সাংবিধানিক পদ। মহা হিসাব নিরীক্ষক এগুলো কি সাংবিধানিক পদ। আমরা যদি বলি মন্ত্রী সাংবিধানিক পদ। তারপরে বলি স্পিকার সাংবিধানিক পদ। এগুলো হচ্ছে সাংবিধানিক পদ। বাট এই যে চেয়ারম্যান এবং মানবাধিকার কমিশন এইটা সাংবিধানিক পদ নয়। তার মানে কোনটি সাংবিধানিক পদ নয়, এইটাই সঠিক উত্তর। এইটা কি উত্তর? এইটা সঠিক উত্তর। পরবর্তী একটা প্রশ্ন আমরা দেখব, দেখার পরে আজকের মতো শেষ করে দিব। আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে? কে আইন প্রণয়ন করে বলো? ও আচ্ছা, মোহাম্মদুল ভাইয়ের ক্লাস আছে, ওকে ইটস ওকে, আমরা শেষ করে দিব। আমরা শেষ করে দিব এই প্রশ্নটার উত্তর করলে আমরা শেষ করে দিব। ওকে, মিমাইয়া রহমান কোনো স্টোট গাইডটা বুঝি নাই তোমার কথা। এটা 30-এর ক, রামিশা আফরিন বলেছে ক জাতীয় সংসদ। 30-এর ক বলেছে, কেউ বলেছে জাতীয় সংসদ। ইয়েস, এটা আইন মন্ত্রণালয়ের হাতে। আইন প্রণয়নের ক্ষমতা নাই, রাষ্ট্রপতির হাতেও নেই, স্পিকারের হাতেও নেই। এইটা অনলি ক্ষমতা আছে জাতীয় সংসদের হাতে। আচ্ছা, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে জাতীয় সংসদ। আরিফিন হক আজকের ক্লাসটা সেরা, থ্যাংক ইউ আরিফিন হক। ল এর পার্ট 2 কালকে নিয়ে, ওকে ইনশাল্লাহ পার্ট 2 কালকে নেওয়া হবে। তোমাদের পেইড বেসে ল নিয়ে কথা বলা হবে, কন্ট্রোভার্সিয়াল এরিয়া নিয়ে কথা বলা হবে। যারা এখনো ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হয়ে নাও ইনশাল্লাহ। নিয়মিত দেখা হচ্ছে পেইড বেসে, সকালে এবং রাতে। কাব্য ভাইয়ের সাথে দিনে কয়বার দেখা হয়? এই পেইড বেসের পোলাপান, কাব্য ভাইয়ের সাথে দিনে কয়বার দেখা হয়? এমন কোন আল্লাহর এমন কোন দিন আছে যেটা দিন আমার সাথে দেখা হয় না তোদের? কাব্য ভাইয়ের সাথে দিনে কয়বার দেখা হয় বলতো? তোদের কয়বার দেখা হয় দিনে? ওকে, সবাই ভালো থাক, সবাই সুস্থ থাক, সবার জন্য দোয়া রইল। এই ক্লাসে প্রায় 205 জন, 230 জন, 300 জনের উপরে ক্লাস করেছি আমরা। যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পেরেছি তারা যেন ইনশাল্লাহ, আল্লাহ যেন আর কয়েকদিন পরে তাদের মনের আশা পূরণ করে। তারা যেন একটা পাবলিকিয়ান হয়, পাবলিকিয়ান লোগো যেন তাদের বুকে জড়াতে পারে। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করিস। সেরা ছিল অস্মিন নন্দী, থ্যাংক ইউ ভাইয়া, মানে সেরা। ওকে, আপনার সাথে দেখা হলে মন থেকে হালকা লাগে ভাইয়া। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়ার ক্লাস সবসময় বেস্ট, 2 দিন পরে। ওকে, 2বার দিনে, ইয়েস 2বার দেখলাম, 2বার করে হচ্ছে এখন। ওকে, সবার জন্য দোয়া রইল, আল্লাহ হাফিজ।